হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম সবাইকে কেরিয়ার দিশারি একাডেমির ইউটিউব চ্যানেলে। আমি তোমাদের সুদেষ্ণা ম্যাম। আজকে তাহলে আমরা হেলথ অ্যাপটিটিউড সাবজেক্টের উপর একটা খুবই গুরুত্বপূর্ণ যেটা পোর্শন তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, ফার্স্ট এড বা যেটাকে আমরা বলি কি প্রাথমিক চিকিৎসা, সেই জায়গা থেকে কিছু খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন নিয়ে এসেছি, যেগুলো জানা তোমাদের খুবই জরুরি এবং এক্সাম পারপাসে খুব ইম্পর্টেন্ট জায়গাগুলো থেকে এমসিকিউ আছে আজকের ক্লাসে। বেশ কিছু জায়গা দেখবে তোমাদের অজানা, তার জন্য সবাই যে জায়গাগুলো বলবো মাস্ট নোট করে রাখবে, যেগুলো পরীক্ষার জন্য, পরীক্ষার জাস্ট আগে তোমরা রিভাইজ করে নিতে পারবে ইজিলি। শুধু কি পয়েন্টস গুলোকে শর্ট নোট করে রাখবে, বাকি তো তোমরা পিডিএফটা ক্লাসের পরে পেয়েই যাচ্ছ। তাহলে মেন আজকের যেটা গুরুত্বপূর্ণ জায়গা ফার্স্ট এড, মানে প্রথম যে হসপিটালে পৌঁছানোর আগেও যে প্রাথমিক চিকিৎসা, যেটা আমাদের সকলের জানা উচিত, সেই সাধারণ মানুষের যেটা জ্ঞান আমরা বলি কি প্রাথমিক ধারণা ফার্স্ট এড সম্পর্কে সবার জানা জরুরি, সেই ধরনের কিছু কোশ্চেন আজকের ক্লাসে আমরা দেখে। সেটা কি বলছে প্রথম কোশ্চেন আমাদের, যে হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফার্স্ট স্টেপ দ্যাট শুড বি টেকেন while providing a first aid to a victim at the site of accident। মানে কি আগের ক্লাসে বলেছি, যদি কোনো দুর্ঘটনা ঘটে সেই অ্যাক্সিডেন্ট বা এমার্জেন্সি সিচুয়েশনে, তখন তাকে আমরা আর পেশেন্ট বলি না, তাকে আমরা কি বলি, তাকে আমরা বলি ভিকটিম। কোনো অ্যাক্সিডেন্ট হোক, কোনো এমার্জেন্সি সিচুয়েশন হোক, কোনো যেটাকে আমরা বলি কি ডিজাস্টার কন্ডিশন হোক, তখন কি বলা হয়, ভিকটিম বলা হয়, টার্মটা হচ্ছে কি ভিকটিম। তাহলে সেই জায়গাতেই বলেছে, সেই দুর্ঘটনার স্থলেই তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে সেটা কিন্তু বলেনি, ভালোভাবে পড়বে। হসপিটালে নিয়ে যাওয়ার আগে, মানে যেখানে দুর্ঘটনা ঘটেছে সেই জায়গাতে একজন সাধারণ মানুষ হিসেবে কি প্রাথমিক পদক্ষেপ নেওয়া উচিত, সেটা নয় যে কোনো একজন ডাক্তার বা নার্স বা মেডিকেল প্রফেশনাল সেই হতে হবে, যে কোনো সাধারণ মানুষ পথে যারা পেরিয়ে যাচ্ছে, ধরলাম একজন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়েছে, তাহলে রাস্তায় যারা সাধারণ মানুষ আছে তারা প্রথম কি পদক্ষেপ নেবে সেটা আমাদের জানতে চাইছে। তাহলে এই যে প্রাথমিক যে স্টেপটা, সেটাকেই বলছি কি আমরা ফার্স্ট এড। তাহলে সেই ভিকটিমের ক্ষেত্রে ধরলাম আমি একটা সিচুয়েশন বলছি, দেখো যে একটা ধরলাম একটা কোনো একটা মাল্টি স্টোরি বিল্ডিং, মানে একটা ধরো কোনো একটা শপিং মল বা কোনো একটা উঁচুতলার বিল্ডিং এ আগুন লেগেছে। তাহলে সেখান থেকে প্রথম ধরলাম একটা ফ্লোরে কোনো একটা মানে অনেকগুলো চারতলা পাঁচতলা একটা মলের মধ্যে একটা কোনো পার্টিকুলার দোকানের মধ্যে আগুন লেগেছে। তাহলে সেই জায়গা থেকে কি করবে, সব মানুষ চারদিকে ছোটাছুটি করবে। তাহলে সাধারণ মানুষ হিসেবে সেখানে ফার্স্ট পদক্ষেপ কি হবে, যারা হচ্ছে যে ওই দোকানের ভেতরে আটকে পড়েছে তাদেরকে প্রথম রেস্কিউ করতে হবে, ওই কন্ডিশন থেকে যেখানে আগুন লেগেছে সেখান থেকে আগে তাদেরকে বার করে নিয়ে আসতে হবে। সেটাই তো প্রাথমিক স্টেপ হবে, তাই না? না তারপরে সেখান থেকে বার করে আনার পরে তাদের সিচুয়েশন কন্ডিশন অনুযায়ী তাদেরকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যেতে হবে। তাহলে আগে সবার প্রথম পদক্ষেপ কি হবে, যে জায়গাতে অ্যাক্সিডেন্টটা হয়েছে বা সেই জায়গা থেকে একটা নিরাপদ জায়গায় নিয়ে আসতে হবে, সেটা না? তাহলে কি করতে হবে, কি মনে হচ্ছে কোনটা করতে হবে? এইটা হবে মনে হচ্ছে, আমার তো মনে হচ্ছে অপশন বি হবে, তাই না? যে এনসিওর সেফটি, সবার প্রথমে আগে দেখতে হবে যে জায়গায় আগুন লেগেছে বা যে জায়গায় তার অ্যাক্সিডেন্ট হয়েছে সেখান থেকে তাকে একটা নিরাপদ জায়গায় নিয়ে আসছি। মানে ধরলাম একটা হাই রোড যেখানে সবসময় গাড়ি চলছে, জিটি রোডের মধ্যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কোনো একটা বাইকের সাথে একটা ট্রাকের অ্যাক্সিডেন্ট হয়েছে। তাহলে যার অ্যাক্সিডেন্ট হয়েছে তাকে কি ওই হাইওয়ের মধ্যেই তাকে আমরা ওখানের মধ্যেই শুরু করে দেবো যে ওখান থেকে আমরা ট্রিটমেন্ট প্রোভাইড করব? না, তাকে কি করছি, সেই জায়গা থেকে সরিয়ে নিয়ে আসছি, একটা পাশে কোনো একটা যে যে জায়গাটা একটা খালি একটা নিরাপদ জায়গায় নিয়ে আসছি, তাকে আগে প্রাথমিক তার যা যা দরকার সেগুলো দিয়ে তারপরে তাকে আমরা কি করছি, অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাবো। তাহলে যে কোনো কন্ডিশন বলুক, যে কোনো এমার্জেন্সি হোক, অ্যাক্সিডেন্ট হোক, সেটা কোনো জায়গায় আগুন লেগে গেছে, কোথাও অ্যাক্সিডেন্ট হয়েছে, সবার প্রথম আমাদেরকে কি করতে হবে, সেই ভিকটিমকে আগে সেই জায়গা থেকে একটা নিরাপদ জায়গায় নিয়ে আসতে হবে। যে জায়গায় আগুন লেগেছে সেই জায়গাতে রেখে কি আমরা তাকে হচ্ছে কি সিপিআর দেওয়া শুরু করব না, তাকে হচ্ছে আমরা সেই জায়গা থেকে নিয়ে আসবো কোথায়, যে জায়গাটা একটা মানে ভালোভাবে সে হাওয়া বাতাস পাচ্ছে, ঠিকঠাক ভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারবে, সেরকম একটা খোলামেলা জায়গায় নিয়ে আসছি। তাহলে সবাই মনে রাখবে, যে কোনো কন্ডিশন বলে দিক না কেন, ফার্স্ট স্টেপ সমস্ত কিছু, প্রথম ফার্স্ট এড এর ফার্স্ট স্টেপস হচ্ছে আগে নিরাপদ জায়গায় নিয়ে আসবো, তারপরে এইগুলো তো তার পরে স্টেপস আসবে। এটা যদি এক বলি, তারপরে এটা দেখবো যে সে ঠিকঠাক ভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারছে কিনা, তারপরে কি করবো, তার মুখে চোখে জল দিচ্ছি, দেখছি সে ঠিকঠাক শ্বাস নিতে পারছে কিনা, তারপরে কি করবো, অ্যাম্বুলেন্স ডেকে তাকে হসপিটালে নিয়ে যাব। তাহলে এটা 3 নাম্বার বলতে পারি। তারপরে হসপিটালে নিয়ে যাওয়ার পরে তার অনুযায়ী যেরকম ট্রিটমেন্ট দরকার, যেরকম ওষুধপত্র দেওয়া দরকার সেটা। তাহলে এইটা হচ্ছে কি একটা ফার্স্ট এডের স্টেপ, সবার প্রথমে আমরা নিরাপদ জায়গায় নিয়ে আসছি, তারপরে দেখছি যে সে ঠিকঠাক ভাবে সে আদৌ বেঁচে আছে কিনা, ঠিকঠাক ভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারছে কিনা, সেগুলোকে আগে চেক করব। দিয়ে আমরা হসপিটালে নিয়ে যাচ্ছি, ডাক্তার দেখানোর পরে ওষুধ দেবে, তারপরে ইঞ্জেকশন বা মেডিসিন যা কিছু বলুক ফ্যাসিলিটি সেটা পরে আসে। চলো নেক্সট স্টেপসে আমরা যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, যে ইন টার্ম অফ সিপিআর। এই সিপিআর কথাটা তোমরা হয়তো অনেকেই শুনে থাকবে।
থাকবে। দেখবে বলে যে বিভিন্ন কিছুদিন আগে দেখবে একটা যে কলকাতা একটা মেট্রো স্টেশনের মধ্যে বা মেট্রোর মধ্যে চলাকালীন কারো একজনের হার্ট অ্যাটাক হয়ে গেছে, তো তাকে কি করা হয়েছে, এরকম সিপিআর দিয়ে তাকে বাঁচানো হয়েছে। তাহলে সিপিআরটা হচ্ছে কি সবার সাধারণ মানুষের কিন্তু জানা জরুরি। যে কোনো সময় ট্রেনে যাচ্ছ, বাসে যাচ্ছ, রাস্তায় আছো, কারোর দেখলে হঠাৎ করে কেউ আনকনসিয়াস, যেটাকে আমরা বলি কি অচেতন হয়ে পড়ে যাচ্ছে, তাহলে তাকে দেখতে হবে কি তাকে ইমিডিয়েট, তার যদি হার্ট অ্যাটাক হয় তাহলে তাকে কি করতে হবে, গোল্ডেন মিনিটস বলা হয়, প্রথম যে 1 to 3 মিনিটস বা 3 to 5 মিনিটস বলা হয়, সেই মিনিটসটার মধ্যে কি করতে হবে, যদি 3 মিনিটস এর মধ্যে তাকে সিপিআর ঠিকঠাক ভাবে যদি কেউ দেয়, তাহলে তার বাঁচার সম্ভাবনাটা কি হয়, অনেকটা পরিমাণে বেড়ে যায়। তাহলে কি করছে, প্রথম যে গোল্ডেন মিনিট হার্ট অ্যাটাকের পরে ওই 3 to 5 মিনিটস এর মধ্যে, তাহলে সাধারণ মানুষই যদি সিপিআর যদি না জানে, তাহলে 3 to 5 মিনিটস এর মধ্যে তাকে নিশ্চয়ই হসপিটাল নিয়ে যাওয়া পসিবল হবে না এত তাড়াতাড়ি। তাহলে সাধারণ মানুষের কিন্তু সিপিআর জানা জরুরি, যাতে ইমিডিয়েট তাকে সিপিআর দিয়ে অন্তত তার যে বাঁচার সম্ভাবনাটাকে কিছুটা হলেও বাড়ানো যায় সেক্ষেত্রে। তাহলে সিপিআর এর ফুল ফর্ম কি হবে, কার্ডিও পালমোনারি রিসাসিটেশন। অপশন কি হচ্ছে বি। তাহলে কোন কোন ক্ষেত্রে আমরা দিচ্ছি, শ্বাস প্রশ্বাস যদি ঠিকঠাক ভাবে নিতে পারছে না, তার মানে কি লাংস এর সমস্যা, সেটা কার সাথে রিলেটেড, পালমোনারি। আর একটা বললাম হার্ট অ্যাটাকের ক্ষেত্রে তো মাস সবার ক্ষেত্রে সিপিআর দিতেই হয়, তাহলে সেটা কার সাথে রিলেটেড, কার্ডিও। তাহলে রিসাসিটেশন মানে কি, ওই যে আনকনসিয়াস হয়ে গেছিল, অচেতন হয়েছিল, সেখান থেকে তাকে আবার নর্মাল কন্ডিশনে ফিরিয়ে আনা হচ্ছে, তাকে বলা হচ্ছে রিসাসিটেশন। তাহলে কার্ডিও পালমোনারি রিসাসিটেশন মানে হৃদযন্ত্রের যেটা কার্যাবলী ফাংশনটাকে, হার্টের ফাংশন তার সাথে লাংসের ফাংশনটাকে আবার নর্মাল ফিরিয়ে নিয়ে আসা হবে, সেই প্রসেসটাকে আমরা কি বলি, ফার্স্ট এডের যেটা বেসিক, সেটা হচ্ছে কি সিপিআর, কার্ডিও পালমোনারি রিসাসিটেশন। নেক্সট নেক্সট কোশ্চেন কি বলছে, এই কার্ডিওপালমোনারি রিসাসিটেশন যেটা হচ্ছে প্রাপ্তবয়স্ক একজনের ক্ষেত্রে বলেছে মিনিটে কতবার বুকে চাপ দেওয়াটা আদর্শ হার কত। মানে আমরা কি দেখেছি, সিপিআর মানে কি, এরকম যদি ধরি, এরকম একটা ছবি ইমাজিন করো, এটা একটা ব্যক্তি, তার হচ্ছে হার্ট অ্যাটাক হয়েছে সেরকম আছে, তাহলে তখন কি করা হচ্ছে, সিপিআর এ তার এখানে চেস্টের মধ্যে, এখানে কি করবে, হাত দিয়ে এরকম ভাবে দুটো হাত দিয়ে প্রেসার দেওয়া হচ্ছে, এই জায়গাতে তাকে কি করা হবে, এরকম বারবার হচ্ছে কি প্রেসার দিতে হয়। তাহলে বলেছে কি সিপিআর এ এইরকম ভাবে কি করতে হয়, বুকের মধ্যে ঠিক, আমাদের যদি বলি মহিলাদের ক্ষেত্রে দুটো স্তনবৃন্ত যেটাকে আমরা বলছি, সেটা বরাবর যদি একটা, দুটো স্তনবৃন্ত বরাবর যদি একটা ইমাজিনারি লাইন ড্র করি, আর এটা হচ্ছে কি আমাদের স্টার্নাম, তাহলে ঠিক যে মিড পয়েন্টটা আসছে এই জায়গাতে কি দেওয়া হয়, সিপিআর দেওয়া হয়। তাহলে এই যে পজিশনটা আমরা বলছি কি হাতের এই যে তালুর অংশটা, এই জায়গাটা দিয়ে দেওয়া হবে। তাহলে এই জায়গাটা পজিশনটা কি হচ্ছে, মহিলাদের ক্ষেত্রে যদি বলা হয়, দুটো ব্রেস্টে স্তনবৃন্তের একদম দিয়ে একটা মাঝ বরাবর আমরা ইমাজিনারি লাইন টানি, আর হচ্ছে কি এই যে স্টার্নাম, আমাদের সামনে যেটা রিবস এর সাথে যে অ্যাটাচ বোনটা লম্বা, স্টার্নাম বোন, সেই বরাবর তাহলে এই মিড পয়েন্টটাতে কি করতে হবে, এরকম ভাবে প্রেসার দিতে হচ্ছে। এই প্রেসার দেওয়ার ফলে কি হচ্ছে, এখানে কি আছে, হার্ট আর লাংস আছে, তাহলে হার্টের যে ফাংশনটা আবার যাতে হার্টের যে নর্মাল অ্যাক্টিভিটিটা, রিদিমটা ফিরে আসে, তার জন্য সিপিআর দিতে হয়। তাহলে তার যে একটা রেট মেনটেন করা হয় যে পার মিনিটে কত দিতে হবে, সেটা মনে রাখবে কি, অ্যাডাল্টের ক্ষেত্রে যদি একজন বলা হয় প্রাপ্তবয়স্ক পেশেন্ট যদি হয়, তার ক্ষেত্রে প্রতি মিনিটে 1 মিনিটে 100 থেকে 120 বার এই রেটটা কিন্তু মেনটেন করতে হবে, তা না হলে এফেক্টিভ হবে না। তাহলে যদি বলা হয় সিপিআর দেওয়ার সময় প্রতি মিনিটে কতবার বুকে চাপ দিতে হবে, তখন কিন্তু মনে রাখবে 100 থেকে 120 বার। কিন্তু যদি বলে, আরেকটা কোশ্চেন আমরা এরপরে পড়বো, যে প্রত্যেকবার সাইকেলে কবার করে আমরা এরকম ভাবে বুকে চাপ দেবো, আর তার সাথে সাথে কি করা হয়, মুখের মধ্যে শ্বাস বায়ু দেওয়া হয়, সেটা হচ্ছে কি, সেটা 30:2 হবে, সেটা পরে কোশ্চেন আসছে, বলেই দিলাম তোমাদের একটা অ্যান্সার। তাহলে এটা মনে রাখবে কি, সিপিআর কখন দেবো, হার্ট অ্যাটাকের সময় দেবো, কেউ দেখলাম একদম আনকনসিয়াস হয়ে আছে, ঠিকঠাক ভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারছে না, তখন আমরা সিপিআর দেব। এবং সিপিআর এর রেটটা কত হবে, প্রতি মিনিটে, 1 মিনিট মানে 60 সেকেন্ডে প্রায় 100 থেকে 120 বার, মানে 1 সেকেন্ডে দুবার কম্প্রেশন দিতে হবে, এইরকম স্পিডটাই মেনটেন করে রাখতে হবে সিপিআর যদি ঠিকঠাক ভাবে সিপিআর। দেখবে অনেকে সিপিআর ঠিকঠাক ভাবে দেয় না, কিন্তু দিয়ে যায় জাস্ট এরকম ভাবে, কিন্তু সেটা কিন্তু এফেক্টিভ না। সিপিআর কি করতে হবে, এই যে চেস্ট কম্প্রেশনটা দিচ্ছি, সেটা কি করতে হবে, যাতে মিনিমাম এখান থেকে 2 to 3 ইঞ্চ ভেতরে যায়। এই যে চেস্ট কম্প্রেশনটা এতটাই প্রেসার দিতে হবে, অনেক সময় কি হয়, সিপিআর দিতে গিয়ে আমাদের যে রিবস সেটা পর্যন্ত ভেঙে যায়, কিন্তু সেটাতে তখন আমাদের
এমার্জেন্সি সিচুয়েশনে রিবস ভেঙে গেলেও আমাদের কিন্তু তখন সিপিআর দিতে হবে, কারণ আগে তার হার্টটাকে বাঁচিয়ে রাখা জরুরি। হার্ট যদি বেঁচে থাকে, মানুষটা যদি বেঁচে থাকে, রিবসটা তো পরে আমরা তার ট্রিটমেন্ট দিতে পারবো। তাহলে কত এফেক্টিভ হতে গেলে এরকম ভাবে কম্প্রেশনটা অনেকটা ডিপ 2 to 3 ইঞ্চ দিতে হবে, তার সাথে সাথে এই এতটা স্পিড মেনটেন করতে হবে, এটা জানা জরুরি। এই যে কোশ্চেন যেটা বলেই দিলাম তোমাদেরকে, প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে তাহলে এই যে সিপিআর দিচ্ছি, বুকে চাপ দিচ্ছি, সেটা দেখবে তোমরা ভালো একটা কি করবে, এই ক্লাসটা হয়ে যাওয়ার পরে ইউটিউবে সার্চ করবে সিপিআর এর বলে, দেখবে প্রচুর ভিডিও আছে। তাহলে সেই ভিডিওটা গিয়ে একবার দেখে নিবে যে কিভাবে ওরকম ভাবে প্রেসারটা দিচ্ছে। চেস্টের ঠিক যে পয়েন্টটা বললাম ওখানে কি করবে, এরকম ভাবে প্রত্যেকটা সাইকেলে, ওয়ান সাইকেল মানে কি, একবার যদি 30টা কম্প্রেশন দেয়, মানে 30 বার যদি বুকে চাপ দেয়, তারপরে কি করবে, মাউথ টু মাউথ ব্রিথ, মানে মুখের সাথে মুখ লাগিয়ে পুরো হাওয়া দেবে, যাতে শ্বাস বায়ুটাকে তার লাংস এর মধ্যে প্রবেশ করানো যায়। তাহলে 30 কম্প্রেশন একটা, মানে একটা সাইকেলে কি করব আমরা, 30:2, মানে 30 বার, 30 বার এরকম ভাবে বুকে চাপ দিলে 2 বার মুখের সাথে মুখ লাগিয়ে কি করতে হবে, শ্বাস বায়ু দিতে হবে। 30:2, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তাহলে সিপিআর এর ক্ষেত্রে এই কোয়েশ্চেনটা সব থেকে ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে কি যে চেস্ট কম্প্রেশন বা বুকে চাপ দেওয়ার সাথে সাথে হচ্ছে কি যে মাউথ টু মাউথ ব্রিথ বলা হয়, বা শ্বাস বায়ু দেওয়ার অনুপাতটা কত, এটা মনে রাখবে। 30 বার যদি বুকে চাপতে হয়, 2 বার দিতে হবে শ্বাস বায়ু, তারপর আবার রিপিট হবে, 30 বার বুকে চাপ দেবে, আবার 2 বার শ্বাস বায়ু দেবে, এরকম করে প্রত্যেকবার রিপিট হবে, মানে 30-2 হলো, আবার 30-2 হবে, এরকম ভাবে রিপিট হতে থাকে যতক্ষণ না পর্যন্ত সে হচ্ছে কি তার জ্ঞান ফিরে আসছে, বা তাকে আমরা হাসপাতালে নিয়ে যাচ্ছি, ট্রিটমেন্ট শুরু করছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা রিপিটেড সাইকেলে এরকম ভাবে কন্টিনিউ করে যেতে হবে। নেক্সট কি বলছে, ইন কেস অফ, যদি হাত বা পা থেকে যদি গুরুতর বাহ্যিক রক্তক্ষরণ হয়, তাহলে তার প্রাথমিক চিকিৎসা কি? ধরলাম কেউ একজন রাস্তায় যাচ্ছিল বাইক নিয়ে, তার বাইক অ্যাক্সিডেন্ট হলো, সে পড়ে গেল, তো সেখান থেকে কি হচ্ছে, তার প্রচুর ব্লিডিং হচ্ছে, হাতে বা পায়ে কোনো জায়গায় লেগে গেছে, সেখান থেকে প্রচুর ব্লিডিং হচ্ছে। তুমি তাকে সামনে আছো, তখন তুমি কি করবে, প্রথম যে তার ওই রক্তটা বন্ধ করার জন্য তুমি প্রাথমিক কি প্রয়োগ করবে? প্রাথমিক কি মনে হচ্ছে কোনটা করতে হবে, যে বাহ্যিক যদি আমাদের রক্তটাকে ইমিডিয়েট আমাদের যদি ওই জায়গা থেকে বন্ধ করতে হয়, রক্তক্ষরণটা যাতে বন্ধ করা যায়, তখন কি করতে হবে, কোনটা হচ্ছে মনে হচ্ছে, কোনটা করতে হবে? ফার্স্ট স্টেপ তো আগে অ্যাপ্লাই প্রেসার, মানে কি, তার কাছে যাই থাকুক, একটা রুমাল থাকুক, একটা গামছা থাকুক, যা থাকুক, চেষ্টা করতে হবে একটুখানি পরিষ্কার কিছু জামা কাপড় হোক, যাই কিছু হোক। দেখবে অ্যাক্সিডেন্টের সময় হসপিটালে নিয়ে এসছে কি, মাথা এখানে পুরো ফেটে গেছে, মাথা কেটে গেছে, তখন কি করা হয়, তার জামা হোক, তার যাই কিছু থাকুক, বেঁধে নিয়ে আসা হয়। বাঁধা হয় কারণ কি, যত তুমি ওই জায়গাতে শক্ত করে প্রেসার দিচ্ছে, বাইরে থেকে যদি বাহ্যিক ভাবে প্রেসার প্রয়োগ করা, চাপ প্রয়োগ করা হয়, তাহলে ওখানে কি করছে, তত হচ্ছে এই যে ব্লিডিং টাইমটা, মানে রক্তক্ষরণটা আস্তে আস্তে কমে যায়। তাহলে বাহ্যিক প্রেসারটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ ফার্স্ট স্টেপস মনে রাখবে। যখন ইমিডিয়েট আমাদের রক্তক্ষরণ বন্ধ করতে হবে, তখন যাই কিছু হোক সামনাসামনি, তখন তো আমরা কোনো যে একদম জীবাণুমুক্ত স্টেরাইল গজ পিস তো পাবো না, তখন কি করতে হবে, যাই কিছু থাক, সেটা গামছা হোক, রুমাল হোক, তার জামা হোক, যা কিছু হাতের কাছে যা পাবে, সেটা দিয়ে কি করতে হবে, শক্ত করে বাইরে থেকে চেপে রাখতে হবে। দিয়ে সেই জায়গাতে রক্তটা বন্ধ হলে তখন তাকে আমরা কি করছি, আস্তে আস্তে হসপিটালে নিয়ে যাচ্ছি। তার সাথে সাথে কি করতে হবে, বরফ লাগাতে হবে। কিন্তু ফার্স্ট স্টেপ যদি এই অপশন গুলো নাও থাকে, অপশন কি করবে, এইটা সব থেকে জরুরি, যে যখন রক্তক্ষরণ বন্ধ করতে গেলে আমাদেরকে বাহ্যিক ভাবে প্রেসার প্রয়োগ করতে হবে। তার সাথে সাথে তো আছে, এইগুলো হবে বরফ লাগানো। তারপর যে জায়গাতে হচ্ছে ব্লিডিং হচ্ছে, সেটাকে কি করতে হয়, হার্টের লেভেল থেকে, মানে দেখবে হাতে কোথাও প্রচুর ব্লিডিং হচ্ছে, সেটাকে কি করে, হাতটাকে এরকম ভাবে উঁচু করে একটা বেঁধে দেওয়া হয়। কারণ কি, যত হার্ট লেভেলের ওপরে থাকবে, তত কি হচ্ছে, ব্লাডটা কম রক্তক্ষরণ হবে। তাহলে এইগুলো প্রত্যেকটাই অল অ্যান্সার আমরা করব অপশন ডি। কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট, সব থেকে জরুরি কোনটা বললাম কি, ফার্স্ট, যেটা হচ্ছে অ্যাপ্লাই প্রেসার। তার সাথে সাথে তো এই বরফ লাগানো, অঙ্গ উঁচু করে রাখা, সেটা আমরা ফ্র্যাকচারের ক্ষেত্রেও করব। কিন্তু যখনই ব্লিডিং বলবে, এক্সেসিভ ব্লিডিং হবে, তখন সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কি বললাম, ফার্স্ট যেটা আমাদের অ্যাপ্লাই প্রেসার। নেক্সট কি বলছে, চলো এটার অ্যান্সার বলো, এটা তোমাদের জানা উচিত। ঘরে রান্না করতে গিয়ে কেউ পুড়ে গেল, যাই কিছু হোক, তাহলে সবার প্রথম কি করবে, অনেকে কি করে বলো দেখনি, বাড়িতে দেখবে মায়েরা অনেক সময় রান্না করতে গিয়ে পুড়ে গেল, কি করে, কোলগেট বা কিছু একটা বাড়িতে ক্রিম মলম যা থাকলো কিছু একটা গিয়ে লাগিয়ে নিল। সেটা কিন্তু করা উচিত না। তাহলে সবসময় কি হচ্ছে, আগুনে পুড়ে গেলে বা তাপে যদি আঘাত লাগে, বার্ন ইনজুরি যেটাকে আমরা বলি, তাহলে সেক্ষেত্রে ফার্স্ট এড আমাদের কি হওয়া উচিত, কোনটা মনে হচ্ছে, যে একদম ডিরেক্ট আমরা বরফ লাগিয়ে দেবো, না তেল মলম কলগেট এইসব লাগাবো, না কি করব?
না ফোসকা হলে ফোসকাটাকে ফাটিয়ে দেবে। এগুলো কিন্তু কোনোটাই করা চলবে না। এইটা কিন্তু সবার জানা উচিত, এটা সাধারণ মানুষের সব থেকে জানা উচিত। কারণ যে কোনো সময় তুমি রান্না করার হোক, গ্যাস থেকে হোক, উনান থেকে হোক, যে কোনো কিছু থেকে আগুন লেগে যেতে পারে। তো সেই মুহূর্তে সবসময় প্যানিক না করে সবার প্রথমে কি করতে হবে, যে রানিং ওয়াটার, কুল ওয়াটার বলতে কি একদম ঠান্ডা আমি ফ্রিজ থেকে বার করে জল নেবো তা কিন্তু না। কল চালিয়ে দিলাম, নর্মাল আমাদের কলের মধ্যে যে জল পড়ছে, ট্যাপ ওয়াটার যেটাকে আমরা বলছি, সেই ট্যাপ ওয়াটার রানিং ওয়াটারের মধ্যে 10 থেকে 20 মিনিট সেই জায়গাটাতে ওই রানিং ওয়াটারের মধ্যে রেখে দিতে হবে। ধরলাম হাতে এই জায়গাটা পুড়ে গেল, সেই জায়গাটা কি হচ্ছে, ওই কল চালিয়ে সেই জায়গাটা কি করছে, ওই রানিং ওয়াটারের মধ্যে ওখানে রাখতে হবে 10 থেকে 20 মিনিট। এটাই হচ্ছে সবার প্রথম বেসিক স্টেপ। ফার্স্ট এড হচ্ছে কি, যে কোনো পোড়া হোক, যে কোনো পোড়ার ক্ষেত্রে কখনোই হচ্ছে কি ওই কোলগেট মলম এগুলো প্রথমেই লাগানো উচিত নয়। সবার প্রথমে আগে ওই ঠান্ডা জল বলতে কি এখানে কুল ওয়াটার বলতে নর্মাল যেটা আমরা বলছি কলের জল, কখনোই কিন্তু ফ্রিজের একদম ডিপ ফ্রিজের জল কিন্তু নয়। নর্মাল রানিং ওয়াটার, ট্যাপ ওয়াটার বা যেটাকে আমরা বলি কি রানিং ওয়াটার, সেই রানিং ওয়াটারের মধ্যে সেই জায়গাটাকে কি করতে হবে, 10 থেকে 20 মিনিট ওই জায়গাটা ওই রানিং ওয়াটারের মধ্যে রাখতে হবে। তারপরে তো হসপিটালে নিয়ে যেতে হবে, ডাক্তার যেরকম মলম দেবে ওষুধ দেবে সেই অনুযায়ী হবে। কিন্তু ফার্স্ট এড আমরা করছি, ফার্স্ট এডে হচ্ছে কি সবার প্রথম এই স্টেপস গুলো মনে রাখবে। নেক্সট কি বলেছে, যে নিচের কোন লক্ষণগুলির সমন্বয় একজন আহত ব্যক্তির হাড় ভাঙার সম্ভাবনাকে সবচেয়ে বেশি নির্দেশন করে। এই যে বললাম অ্যাক্সিডেন্ট হলো কারোর, ধরলো হাড় ভেঙে গেছে, প্রচন্ড ব্যথা হচ্ছে, হাড় ভাঙার ব্যথা আমরা জানি, তাহলে যে হাড় ভাঙার ক্ষেত্রে সবার প্রথম কি কি সিমটমস আমরা দেখতে পাবো, ব্যথা তো থাকবেই। হাড় ভাঙা মানে কি, ব্যথা হচ্ছে সেটা তীব্র চরম ব্যথা, যে কোনো ব্যথার চেয়ে সব থেকে বেশি ব্যথা হচ্ছে কি হাড় ভাঙার ব্যথা, তাহলে সেটা তো থাকবেই। তার সাথে সাথে আর কি কি সিমটমস আমরা দেখতে পারি, তার সাথে সাথে যে জায়গাটা ভেঙে গেল সেই জায়গাটা কি দেখা যায়, ফুলে যায় অনেক সময়, তাহলে সোয়েলিং থাকতে পারে। আর কি হতে পারে, ডিফর্মিটি হতে পারে, মানে যে হাড়টা ভেঙে যাচ্ছে তার সেই জায়গাটা কি হয়ে যায়, অনেকটা বেন্ড হয়ে যায়, তার যে নর্মাল স্ট্রাকচারটা সেটা ঠিকঠাক মতো থাকছে না, সেটা বিকৃতি হয়ে যায়। তাহলে তিনটেই আমরা দেখতে পাবো। ফ্র্যাকচারের ক্ষেত্রে কি কি হবে, পেন তো সবার প্রথম থাকবে, যখনই ভেঙে যাক সবার প্রথম সিমটমস আসছে কি পেন হবে, সিভিয়ার পেন হবে। তার সাথে সাথে জায়গাটা ফুলে যাচ্ছে প্রচন্ড, সেই জায়গা থেকে কি হতে পারে, মানে এই হাড়ের যদি এই হাড়টা ভেঙে যায় এই জায়গাটা কি হচ্ছে এরকম ভাবে বেন্ড হয়ে যেতে পারে, তাহলে সেটাকে আমরা বলছি কি বিকৃতি বা ডিফর্মিটি। সমস্তগুলো ফ্র্যাকচারের সাইন হিসেবে আমরা দেখতে পাবো। নেক্সট কি বলছে, ইন কেস অফ এ স্নেক বাইট, যেটা আরেকটা খুবই গুরুত্বপূর্ণ। সিপিআর পড়লাম, বার্ন ইনজুরির ফার্স্ট এড পড়লাম, আরেকটা দেখবে কি গ্রামের দিকে যদি বলো এই বর্ষাকালের দিকে প্রচুর এরকম জমির মধ্যে কি হয়, যারা হচ্ছে কি চাষবাসের কাজ করতে যায় বেশিরভাগ মানুষের দেখবে গ্রামের দিকে প্রচুর এরকম সাপে কামড়ানো বা স্নেক বাইটের কেস দেখতে পাও। তাহলে তখন কি করবে, তখন ভয় পাবে না, তখন কি হচ্ছে হাসপাতালে সবার আগে নিয়ে যাওয়ার আগে তুমি যদি একজন সাধারণ মানুষ যদি ফার্স্ট এড এর নলেজ থাকে তার কি করা উচিত, প্রাথমিক চিকিৎসা কি করা উচিত, দেখি কারোর এই সম্বন্ধে যদি নলেজ থাকে দেখি একটুখানি কমেন্ট সেকশনে আগে লেখ কি করা উচিত, মনে হচ্ছে কি হবে, যে বা কারোর কোথাও একটা সাপে কামড়ালো হাতে পায়ে যে কোনো জায়গায়, তাহলে প্রাথমিক সবার প্রথম তাকে কি করবে, কি করা উচিত, সবার প্রথম তাকে কি করা উচিত, সবার প্রথম তাকে কি করতে হবে, কোনোভাবেই যেগুলো করা উচিত আর করা উচিত না, এখানে ডু অ্যান্ড ডোন্টস, এই সাপে কামড়ানোর কোশ্চেন কিন্তু আসতেই পারে, এটা হচ্ছে কি ম্যান্ডেটারি, আমাদের বেসিক নলেজ সবার থাকা উচিত, ডু অ্যান্ড ডোন্টস কি কি করা উচিত আর কি কি করা উচিত না। তাহলে সেই জায়গাতে কি করতে হবে, যখনই যে জায়গাটা কামড়াচ্ছে সেই জায়গাটা হচ্ছে কি সাপের বিষটা বা যেটাকে আমরা বলি কি ভেনামটা কি হচ্ছে, ভেনের মধ্যে চলে যাচ্ছে, মানুষের শরীরে প্রবেশ করছে সেই বিষটা। তাহলে বিষটা কি হয়, সাপের বিভিন্ন সাপের বিষ, কিছু হচ্ছে কি কম বিষাক্ত হতে পারে, কিছু হচ্ছে প্রচুর একদম, সাপে কামড়ানোর 1 ঘন্টার মধ্যে মানুষ মারা যেতে পারে, 2-3 মিনিটের 10 মিনিটের মধ্যে মানুষ মারা যেতে পারে, সেটা বিষ কতটা বিষাক্ত সাপ তার উপর নির্ভর করছে। তাহলে সেই ভেনামটাকে কখনোই হচ্ছে কি এই যে শাক করা বা সেই জায়গাটাতে, যে ওই জায়গাটাকে মুখ দেওয়া কখনোই উচিত না, শাক করে যে ওই জায়গাটাতে ভেনামটাকে কেটে বার করবে এরকম কিন্তু কোনো কিছু করা উচিত না, তাহলে কখনোই শাক করা যাবে না। কারণ কি সেই ভেনামটা তখন আরো বেশি ওটা ছড়িয়ে যাবে, শাক করা কখনোই চলবে না। আর তার সাথে কি করা হচ্ছে, যে কোনো কিছু ধরলাম আঙ্গুলে কারোর যদি কামড়েছে বা হাতে কামড়েছে, তাহলে কোনো চুড়ি হোক কোনো আংটি হোক, যেগুলো হচ্ছে কি কারণ সাপে কামড়ানোর পর সেই জায়গাটা প্রচুর ফুলে যায়, তাহলে যদি কোনো চুড়ি থাকে বা কোনো আংটি ফাংটি থাকে সেগুলো কি হবে, পরে আর কোনোভাবে খোলা যাবে না, যদি হাতটা পুরো ফুলে যায় তখন কি ওই জায়গা থেকে খোলা যাবে না, তখন ওটা প্রথম ওই জন্য হচ্ছে সাপে কামড়ানোর পরে যদি কোনো ইনস্ট্রুমেন্ট থাকে, কারোর যদি কোনো টাইট জামা কাপড় পরে থাকে সেগুলোকে সবার প্রথমে রিমুভ করতে হবে। তাহলে কি করতে হচ্ছে, রিমুভ করতে হবে সবার প্রথমে টাইট ক্লোদিং যদি কিছু থাকে,
কারণ কি ওই জায়গাটা যেখানে কামড়াচ্ছে সাপে প্রচুর ফুলে যাবে, আস্তে আস্তে 10-15 মিনিটে পুরো জায়গাটা ফুলে যাচ্ছে। তার জন্য টাইট ক্লোদিং, কোনো অর্নামেন্টস থাকুক, কোনো যেগুলোকে বলছি কি চুড়ি আংটি যা কিছু থাকুক, সেগুলোকে সবার প্রথমে আমাদের রিমুভ করে দিতে হবে। তারপরে কি আসছে, এই যে টর্নিকেট বা এরকম কিছু টাইট কোনো কিছু, আগেকার দিনে দেখবে মানুষ ভাবতো যে যে জায়গাটা সাপে কামড়েছে, পায়ে যদি সাপে কামড়ায় তার ওপরটাতে একটা শক্ত কিছু করে বেঁধে দিচ্ছে, তার ফলে আর ওই সাপের বিষটা অন্য জায়গায় ছড়াতে পারবে না। সেটা কিন্তু করা একদমই উচিত না। তাহলে টর্নিকেট বাঁধা কিন্তু উচিত না, টর্নিকেট বা শক্ত করে কিছু ওই জায়গাতে বাঁধা উচিত না। টর্নিকেট বা যেটাকে আমরা বলছি কি শক্ত করে কোনো কিছু ওই জায়গায় বাঁধা চলবে না। আর কি হচ্ছে, তাহলে কি করতে হবে আমাদেরকে, সবার প্রথমেই হচ্ছে কি, এই যে বললাম কোনো কিছু ক্লোদিং থাকলো, কোনো কিছু হাতে চুড়ি গয়না কিছু, কোনো আংটি এই ধরনের অর্নামেন্টস থাকলো, সেগুলো খুলে দিতে হবে। আর কি করতে হবে, ইমমোবিলাইজ করতে হবে যতটা সম্ভব, যে ইমমোবিলাইজ করে দিতে হবে ওই পার্টটাকে। মানে ওই ধরলাম পায়ে যদি কারোর কামড়ায়, তাহলে পাটাকে নড়াচড়া করা যাবে না, তাহলে ওইভাবে হচ্ছে কি পাটাকে ইমমোবিলাইজ করে তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে তৎক্ষণাৎ। আর কোনো এখানে দেরি করা চলবে না। তাহলে তাকে কি করতে হবে, ইমমোবিলাইজ করতে হবে বারটাকে। এই দুটো জিনিসই মেন আমাদের ফার্স্ট এড মনে রাখতে হবে। কি কোনো কিছু থাকলে টাইট ক্লোদিং খুলে দেবো, সেই পার্টটাকে আমরা ইমমোবিলাইজ, হাতে যদি হলো হাতটাকে এরকম ভাবে ইমমোবিলাইজ যে কোনো কিছুর মাধ্যমে, যাতে স্থির থাকে ওই জায়গাটা, কোনোভাবে নড়াচড়া না করে, সেটা করে ইমিডিয়েট তাকে কি করব, হসপিটালে নিয়ে যাব। হসপিটালে নিয়ে গেলে সেখানে তার যে অ্যান্টি স্নেক ভেনাম এভিএস আছে, অ্যান্টি স্নেক ভেনাম যে সিরাম আছে, সেটা যতক্ষণ না অ্যাডমিনিস্টার করা হবে ততক্ষণ হচ্ছে কি তার যে সাপে কামড়ানোর ফলে বিষটা, সেটা হচ্ছে শরীরে এফেক্ট শুরু করে দেবে যদি অ্যান্টি স্নেক ভেনাম না দেওয়া হয়। যদি যত তাড়াতাড়ি সম্ভব সাপে কামড়ানোর এই ওষুধটা স্টার্ট করা হয়, তাহলে তার যে সাপে কামড়ানোর যে এফেক্টটা অনেকটা পরিমাণে তাকে কমানো যায়। তাহলে এভিএস এখন কিন্তু গ্রামীণ হাসপাতাল যেগুলো হচ্ছে কি সাব সেন্টার, সেই সমস্ত জায়গাতেও কিন্তু পাওয়া যায়। তাহলে কখনোই দেরি না করে সবার প্রথমে হচ্ছে কি এই যে বেসিক স্টেপস গুলো করে তাকে কি করতে হবে, তাকে হসপিটালে নিয়ে যেতে হবে। নেক্সট কোয়েশ্চেন বলো, এটার অ্যান্সার বলো। কেউ যদি অজ্ঞান হয়ে যায়, তার শ্বাস প্রশ্বাস চলছে না ঠিক মতো, তাহলে তাকে ফার্স্ট কি পদক্ষেপ নেওয়া উচিত? কেউ যদি ব্যক্তি অজ্ঞান হয়ে যায় এবং তার শ্বাস প্রশ্বাস ঠিক মতো নিতে পারছে না, তাহলে ইমিডিয়েট তাকে আগে ফার্স্ট অ্যাকশন কি নিতে হবে, কি নিতে হবে? শ্বাস প্রশ্বাস যদি কেউ না নিতে পারছে, শ্বাসকষ্ট নিতে মানে শ্বাস নিতে সমস্যা হচ্ছে, তখন তাকে কি করব আমরা, লাইং ফ্ল্যাট, রেজ লেগস অ্যান্ড এনসিওর ফ্রেশ এয়ার। আমার তো মনে হচ্ছে সবগুলোই হবে, তোমাদের কি মনে হচ্ছে বলো? কেউ যদি ঠিকঠাক ভাবে শ্বাস নিতে পারছে না, অজ্ঞান হয়ে গেছে, মানে কি তার বডিতে ব্লাড সার্কুলেশন ঠিকঠাক ভাবে পৌঁছাচ্ছে না, অক্সিজেন ঠিকঠাক ভাবে বডিতে যাচ্ছে না, তাহলে সেই জন্য কি করতে হবে, পা উঁচু করে দিতে হবে। মানে কি মাথাটা যদি এখানে থাকে, তার পাটা উঁচু করে দিতে হচ্ছে, বডিটা কি থাকছে, এরকম থাকছে, কিছুটা পরিমাণে এখানে বালিশ দিয়ে বা কিছু দিয়ে তার পায়ের দিকটা উঁচু করে দিতে হচ্ছে। তার ফলে কি হচ্ছে, ব্রেনে ব্লাড সার্কুলেশনটা বেশি ভালো হচ্ছে। আর ব্রেন যদি কার্যকরী থাকে, তাহলে কি হচ্ছে, আস্তে আস্তে তার যে আবার শ্বাস প্রশ্বাস প্রক্রিয়াটা শুরু হতে পারছে। তাহলে বেসিক স্টেপস, কেউ যদি অজ্ঞান হয়ে যায়, তাহলে তার সবার প্রথম কি করতে হবে, সবার প্রথম কি করবে, তাকে এরকম ভাবে পাটা একটুখানি বালিশ দিয়ে হোক বা কিছু দিয়ে উঁচু করে দেওয়া হচ্ছে, যাতে ব্লাড সার্কুলেশনটা আমাদের যে মেন ভাইটাল অর্গান ব্রেন হার্ট এখানে বেশি পরিমাণে যায়। তার সাথে সাথে হচ্ছে কি, যে তাকে একটা খোলামেলা জায়গা, যেখানে সে ঠিকঠাক ভাবে শ্বাস নিতে পারছে, হাওয়া ঠিকঠাক মতো ভাবে সে ভেন্টিলেট করতে পারছে, সেরকম একটা জায়গায় তাকে নিয়ে যেতে হবে। তাহলে সবকিছু কি করছি আমরা, সব কটাই কারেক্ট করব, অপশন ডি। নেক্সট কি বলছে, শ্বাসনালীতে যদি কিছু আটকে যায়, তাহলে তার কি কি লক্ষণগুলো দেখতে পাবে? তাহলে এইটা কিন্তু অনেকেই দেখে থাকো, দেখবে যে খাবার গিলতে গিয়ে হঠাৎ করে কেউ চোখ পড়ে গেল, তখন কি হয়, বা কারোর হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে দেখবে যে ছোটখাটো কোনো কয়েন গিলে নিল, এই ধরনের যে সমস্যাগুলো, তাহলে শ্বাসনালীতে কোনোভাবে কিছু যদি আটকে যায়, তখন কি কি রোগ লক্ষণ, মানে কি কি লক্ষণগুলো আমরা দেখতে পাবো, কি কি দেখতে পাবো? শ্বাসনালীতে যদি কিছু আটকে যায়, তাহলে কি করতে পারবে সেই ব্যক্তিটা, তার যে শ্বাস প্রশ্বাসটা ঠিকঠাক ভাবে নিতে পারবে না, তাহলে কাফিং তো হবেই। নর্মাল যদি কোনো ফরেন আর্টিকেল যদি আমাদের শ্বাস মানে রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে চলে আসে, তখন কি হয়, হাঁচি কাশি, এগুলো আমরা জানি নর্মাল আমাদের প্রতিপত্তক্রিয়া হয়। তাহলে শ্বাসনালীতে যদি কিছু আটকে যায়, শ্বাসনালী কি করবে, চেষ্টা করবে আমাদের যে সেটাকে কাশির মাধ্যমে বাইরে বার করা, তাহলে কাশি হবে। তার সাথে সাথে যদি সে ঠিকঠাক ভাবে কোনো কিছু যদি অবস্ট্রাকশন হয়ে যায়, আটকে যায়, তাহলে শ্বাসবায়ু যদি বডিতে না যায়, তখন কি হচ্ছে, নিলাভ হয়ে যায়।
তাহলে শ্বাস না নিতে পারলে আমরা দেখি কি আমাদের বডিটা নীলচে হয়ে যায়, সে নীলাভ বর্ণ দেখা যাবে, আর আনএবল টু স্পিক সব কটাই দেখা যাবে। তাহলে কেউ যদি এই যে বলছে শ্বাসনালীতে কিছু আটকে গেল, বা সেটাকে কি বলা হয়, চোকিং বলা হয়, চোখ করে গেল, মানে হঠাৎ করে খাবার গিলতে গিয়ে খাবারের কোনো কিছু গলার মধ্যে আটকে গেল, বা কোনো বাচ্চাদের ক্ষেত্রে এটা বেশি দেখা যায়, দেখবে যে কয়েন, ছোট কোনো হচ্ছে কি খেলনার কোনো অংশ, সেগুলোকে তারা গিলে নেয়, সেটা যখন শ্বাসনালীতে গিয়ে আটকে যায় তখন এই সমস্যাগুলো আমরা দেখতে পাবো। নেক্সট তাহলে কি বলেছে, হেমলিজ ম্যানুভার, এটা যেমন সিপিআর পড়লাম সেরকমই আরেকটা গুরুত্বপূর্ণ ফার্স্ট এড, যেটাকে আমরা বলছি কি হেমলিজ ম্যানুভার। তাহলে হেমলিজ ম্যানুভারের ক্ষেত্রে কি বলেছে, একটা লাইফ সেভিং টেকনিক, যেখানে আমরা কি বলেছে কি কোন কন্ডিশনে আমরা করব এই হেমলিজ ম্যানুভার। মনে রাখবে হেমলিজ ম্যানুভার মানে আর কিছুই না, এটা যদি একজন ব্যক্তি হয়, আমার ছবি আঁকার হাত খুবই খারাপ, কেউ একটাকে মাইন্ড নাও না, শুধুখানি বোঝার জন্য ছবিটাকে একটুখানি আঁকছি। এটা ধরো একজন ব্যক্তি, ইমাজিন করে নাও এটা একজন ব্যক্তি এ, তার হচ্ছে কি এইখানটাতে হচ্ছে চেস্টে আমরা কি জানি ডায়াফ্রাম আছে, তার মাথা নেই, তার হাত নেই, পা নেই, কিছু নেই, এটা শুধু হচ্ছে চেস্ট অংশটা। তাহলে চেস্টে এখানে কি আছে, ডায়াফ্রাম আছে। এরপরে হচ্ছে কি এমার্জেন্সি সিচুয়েশনে এই যে বললাম এখান থেকে কি আসছে আমাদের শ্বাস নালী আসছে, এই শ্বাস নালীতে ওয়েট, হলো। এরপরে হচ্ছে কি শ্বাসবায়ুর মধ্যে রেসপিরেটরি যে ট্র্যাক্ট সেখানের মধ্যে কোনোভাবে এই যে বলেছি কোনো কিছু এখানে ধরলাম একটা কিছু আটকে গেছে, এখানে একটা কয়েন আটকে গেছে, এখানে হতে পারে, এখানে হতে পারে, যে কোনো জায়গায় রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে কিছু চোখ করে সেই জায়গায় আটকে আছে। তখন কি করতে হবে, তখন আমাদের যে এমার্জেন্সি লাইফ সেভিং টেকনিক সেটাকে আমরা বলছি কি হেমলিজ ম্যানুভার। তাহলে চোখ পড়ে গেলে বা শ্বাসনালীর মধ্যে যদি কোনো কিছু আটকে যায়, তখন যেটা আমাদের বেসিক এমার্জেন্সি সিচুয়েশনে যেটা করতে হবে সেটা হচ্ছে হেমলিজ ম্যানুভার। এই হেমলিজ ম্যানুভারটা কিছু না, এই যে ডায়াফ্রাম পেশিটা আমরা দেখছি সেই জায়গাতে কি করতে হবে, এই জায়গাতে এই পজিশনটা ঠিক কিরকম, এই ডায়াফ্রামের ঠিক নিচে এরকম হাতটা দিয়ে জাস্ট এরকম ভাবে ভেতরের দিকে প্রেস করতে হবে, যাতে যদি কোনো কিছু শ্বাস মানে রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে থাকে সেটা যাতে বাইরে বেরিয়ে চলে আসে। তাহলে প্রেসারটা কোথায় দিতে হবে, ঠিক ডায়াফ্রামের নিচে এরকম ভাবে হাত দিয়ে পেছনের দিকে অ্যাবডোমেনের মধ্যে প্রেস করতে হবে, যাতে ওপরের দিকে প্রেসারটা একটুখানি ভেতরে দিয়ে এরকম ভাবে ওপরের দিকে প্রেসার দিতে হবে, যাতে যদি শ্বাসনালীর মধ্যে কিছু আটকে থাকে সেটা বাইরে বেরিয়ে চলে আসে। তাহলে প্রেসারটা কিরকম হবে, ঠিক বলতে পারি আমরা এই পয়েন্টে এরকম ভাবে ভেতরের দিকে আমাদের হাত দিয়ে এরকম প্রেসার দিতে হবে, যাতে এই যে মাসেলটা ওপর দিকে কি করবে, কন্ট্রাক্ট করবে, তার ফলে এখানে প্রেসার যেটা ক্রিয়েট হবে, তার ফলে এই যেটা আটকে আছে সেটা বাইরে বেরিয়ে চলে আসে। এটাই হচ্ছে মেনলি মেকানিজম। তাহলে নামটা শুধু মনে রাখবে কি হেমলিজ ম্যানুভার। কখন করা হচ্ছে, কখন করা হবে, যদি কোনো কিছু শ্বাসনালীর মধ্যে আটকে থাকে, চোকিং যেটাকে আমরা বলছি, তখন এই হেমলিজ ম্যানুভার করা হবে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন অ্যান্সার করো। কি বলেছে, শক, যদি একজন পেশেন্ট যদি শকে চলে যায় তাহলে তার কি কি সিমটমস দেখতে পাবো। তাহলে শক মানে আর কিছুই না, শক মানে হচ্ছে আমাদের বডির তে সারা শরীরে যেটা আমরা কি জানি রক্ত সরবরাহ হচ্ছে কিসের মাধ্যমে, হার্টের মাধ্যমে, হার্টের মাধ্যমে পাম্প হচ্ছে, সারা শরীরে রক্ত সরবরাহ হচ্ছে, প্রত্যেকটা অর্গানে ঠিকঠাক ভাবে ব্লাড যাচ্ছে। কিন্তু যদি দেখা যায় কোনো কারণে শরীরের সমস্ত কিছু অর্গানের মধ্যে ঠিকঠাক ভাবে আমাদের রক্তের সরবরাহ না হয়, তখন যে সিচুয়েশনটা হচ্ছে তাকে আমরা বলছি কি শক। শক মানে কি আমাদের রক্তের যেটা ব্লাড সার্কুলেশন বডিতে যদি কোনোভাবে এফেক্টেড হয়, তখন কি করতে হবে, তখন কি কি সিমটমস দেখতে পাবো, ব্লাড প্রেসার কমে যাবে, রক্তচাপ কমে যাবে, পালস রেট ইনক্রিজ হবে, মানে কি যেটাকে আমরা বলছি র্যাপিড পালস। র্যাপিড পালস মানে কি অনেক দ্রুত গতিতে হচ্ছে কি বারবার হার্টটাকে পাম্প করতে হচ্ছে, কারণ কি ঠিকঠাক ভাবে প্রত্যেকটা অর্গানে যদি ব্লাড না পৌঁছায়
তাহলে হার্টকে কি করতে হবে আরো বেশি। আমরা জানি কি নর্মালি হচ্ছে 70 বিটস পার মিনিট হয় আমাদের হার্ট রেট বা পালস, নর্মাল যে 1 মিনিটে হার্ট কতবার বিট করে, 70 বিটস পার মিনিট। কিন্তু যখন এরকম শকে কি দেখতে পাবো, হার্টকে আরো বেশি বিট করতে হবে, 90, 100 এরকম কি করছে, নাড়ির গতি যেটাকে আমরা বলছি বা পালস রেটটা ইনক্রিজ হয়ে যাবে, তার সাথে সাথে বিপি যেটাকে আমরা বলছি ব্লাড প্রেসার বা রক্তচাপ কমে যায়। আর কি হয় যে কোল্ড স্কিন দেখা যায়, যেহেতু অর্গান গুলোতে যদি ব্লাড না পৌঁছায় তাহলে সেখানকার যে মেটাবলিক অ্যাক্টিভিটির জন্য আমরা জানি কি হিট প্রোডাকশন হচ্ছে, সেটাও ঠিকঠাক ভাবে হবে না। আলটিমেটলি কোল্ড স্কিন, এই সমস্ত সিমটমস গুলো আমরা শক সিমটমস হিসেবে দেখতে পাই। যখন বডিতে ব্লাড সার্কুলেশন ঠিকঠাক না হয় তখন মনে রাখবে শক কন্ডিশন হয়। আর তার সিমটমস কি, হার্ট রেট, পালস রেট সব বেড়ে যাবে, রক্তচাপ কমে যাবে, বিপি ডিক্রিজ করবে, আর হচ্ছে কি আমাদের যে স্কিন বা ত্বক যদি আমরা এরকম ভাবে দেখি সেটা হচ্ছে কি পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে। নেক্সট কি বলছে, নাক দিয়ে রক্ত পড়লে তার প্রাথমিক চিকিৎসা কি। অনেকের ক্ষেত্রে দেখবে এই গরমকালে যদি ঠিকঠাক ভাবে জল না খায়, তারপর হচ্ছে প্রচুর রোদের মধ্যে কেউ থাকে, তখন কি দেখা যায়, বা যাদের ক্ষেত্রে উচ্চ রক্তচাপ আছে তাদের ক্ষেত্রে কিন্তু মাঝে মধ্যে যে উচ্চ রক্তচাপের জন্য নোজ ব্লিড বা যেটাকে বলা হয় কি, এই টার্মটাও দেখবে অনেক জায়গায় পাবে, এপিস্ট্যাক্সিস। এপিস্ট্যাক্সিস বা নোজ ব্লিড, নাক থেকে রক্ত বেরিয়ে আসতে, তখন তাকে কি করতে হবে, তখন তার প্রাথমিক চিকিৎসা কি করতে হবে, তখন তার প্রাথমিক চিকিৎসা মনে রাখবে কি করতে হবে, সামান্য একটুখানি সামনের দিকে যদি বসে থাকে, আপরাইট পজিশনে তাকে বসে রাখতে হবে। নাক দিয়ে রক্ত পড়লে কিন্তু তাকে শুয়ে থাকা চলবে না, এরকম ভাবে সোজা বসে থেকে হালকা সামনের দিকে এরকম ভাবে মাথাটা ঝুঁকিয়ে, ঠিক এই পজিশনটা, কোন পজিশনটা, যদি আমরা বলি যে নাকের যে শক্ত পোর্শনটা, সামনে যে কার্টিলেজ পার্টটা, তার মাঝে ঠিক যে হাড় পোর্শনটা যেখানটায় শেষ হচ্ছে শক্ত পার্টটা, এই জায়গাটা এরকম ভাবে প্রেস করতে হবে। ঠিক এরকম ভাবে প্রেস করে 10 থেকে 15 মিনিট এরকম ভাবে সামনের দিকে ঝুঁকে একটুখানি যদি বসে থাকে, তাহলে রক্ত পড়াটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। তাহলে লিন ফরওয়ার্ড সবসময় মনে রাখবে, সামনের দিকে ঝুঁকিয়ে, তার সাথে সাথে হচ্ছে কি নাকের এই জায়গাটাতে যেখানটা আমরা বললাম কি শক্ত পোর্শনটা, তারপর লিগামেন্ট, যেখানটা আমাদের লিগামেন্ট না সরি কার্টিলেজ পার্টটা, যেটা তরুণাস্থিটা শুরু হচ্ছে, ঠিক এই শক্ত পোর্শনের পরটা, এই জায়গাটা কি করবো, এরকম ভাবে আমরা আঙুল দিয়ে প্রেসার দেবো। ক্লিয়ার? তাহলে এপিস্ট্যাক্সিস এর প্রাইমারি ম্যানেজমেন্ট বা ফার্স্ট এড হবে কি, লিন ফরওয়ার্ড এন্ড প্রেসিং দ্য নোজ। নেক্সট কি বলছে, হোয়াট শুড বি ডান ফার্স্ট ইন কেস অফ ইলেকট্রিক শক টু প্রিভেন্ট দ্য ফার্দার ইনজুরি। অনেকে দেখবে যে কোনো সুইচ থেকে হতে পারে, যেটা আমাদের বিভিন্ন যে ইলেকট্রিক কারেন্টের পয়েন্ট থেকে হতে পারে, বা যারা হচ্ছে কি ওই বিভিন্ন পোলে উঠে যারা ইলেকট্রিকের কাজকর্ম করে, অনেক ক্ষেত্রে দেখবে ইলেকট্রিক শক খেয়ে যায়। ইলেকট্রিক শক মানে আর কিছুই না, হাই ভোল্টেজ কারেন্ট যখন আমাদের বডির থ্রুতে চলে যাচ্ছে, তখন কি হবে, শক কন্ডিশন, যেটা ইলেকট্রিক শক পাচ্ছে হাই ভোল্টেজের দরুন, তখন কি করতে হবে, সবার প্রথম কি করতে হবে, রোগীকে স্পর্শ করার আগে কি করতে হবে, সুইচ অফ করতে হবে পাওয়ারটাকে। মানে কারোর ধরলাম বাড়িতে কোনো শর্ট সার্কিটের জন্য কোনো একটা পয়েন্টের থেকে সে হচ্ছে কি একজন ওই কোনো একটা সুইচ অন করতে যাচ্ছিল, সেই ইলেকট্রিক শক খেয়েছে, সবার প্রথমে কি করতে হবে, বাড়ির যেটা মেন সুইচ সেটাকে আগে বন্ধ করে দিতে হবে, যাতে পুরোপুরি ইলেকট্রিক সাপ্লাইটাকে বন্ধ করে দেওয়া। তারপরে সেখান থেকে রোগীকে স্পর্শ করে তাকে ওই জায়গা থেকে নিয়ে এসে তাকে ইলিমিনারি, তাকে জল টল দিয়ে তাকে হসপিটালে নিয়ে যেতে হবে। তাহলে কখনোই হচ্ছে কি কেউ বিদ্যুৎ পৃষ্ঠ হলে তাকে ডিরেক্টলি আগে স্পর্শ করা যাবে না, কারণ সেখান থেকে তো সেই হাই ভোল্টেজটা যে তাকে স্পর্শ করতে যাবে তা সেও তো শক খেয়ে যাবে, তাই না? তাহলে সবার প্রথমে আগে কি করতে হবে, আমাদের যে ইলেকট্রিকের যেটা সোর্সটা, যে সুইচ অফ করে দিতে হবে, আগে পাওয়ার সোর্সটাকে আগে অফ করতে হবে, তারপরে সেই ব্যক্তিকে ওখান থেকে সরিয়ে নিয়ে আসতে হবে। নেক্সট কি বলছে, ধুলো বা রাসায়নিক কারণে যদি চোখে আঘাত পেলে সবচেয়ে উপযুক্ত প্রাথমিক চিকিৎসা কি হবে। তাহলে কেউ ধরলাম ল্যাবের মধ্যে কোনো একটা রাসায়নিক, কোনো অ্যাসিড হতে পারে, কোনো ক্ষারীয় পদার্থ হতে পারে, বা কোনো ধরনের রাসায়নিক পদার্থ বা ডাস্ট যদি আমাদের চোখের মধ্যে পড়ে, তখন সবার প্রথমে আমাদের প্রাথমিক চিকিৎসা কি হবে, আমরা কি এরকম ভাবে চোখটাকে বারবার ঘষবো, নাকি চোখটার মধ্যে হচ্ছে যে কি কোনো প্রকার যে জল দেব, কি করব, সবার প্রথম কি করব মনে হয়, যে চোখের মধ্যে যদি কিছু পড়ে যায়, প্রথম ধুলো লেগে গেলে আমরা সবার প্রথম কি করি, এটা কিন্তু সবার করা উচিত, যে আই ইনজুরি মানে কি চোখের মধ্যে ধুলো পড়ুক, কোনো কিছু হোক, কোনো রাসায়নিক পদার্থ কিছু চলে আসুক, সবার প্রথম স্টেপ হবে কি, আগে হচ্ছে আমরা কি ভালো করে, যেরকম বার্ন ইনজুরির ক্ষেত্রে আমরা বললাম সেই জায়গাটাকে একদম ট্যাপ ওয়াটারে আগে আমরা ভালো করে রানিং ওয়াটারের মধ্যে 10 থেকে 20 মিনিট রাখবো, সেম ভাবে চোখের মধ্যে যদি কোনো কিছু হয় সেটার ক্ষেত্রে কি করবো, আগে আমরা ভালো করে চোখে জলের ঝাপটা নিই, যে ভালো করে কি করতে হবে, সেই অংশটাকে জল দিয়ে ক্লিন ওয়াটারে সেটাকে আগে ওয়াশ করতে হবে। এটাই হবে আমাদের ফার্স্ট। নেক্সট কি বলছে,
পয়জনিং, পয়জনিং বা যেটাকে আমরা বলছি কি বিষক্রিয়া। বিষক্রিয়ার ক্ষেত্রে সবার প্রথমে আমাদেরকে কি করতে হবে, কারণ বিষক্রিয়া কি থেকে হতে পারে, ফুড পয়জনিং হতে পারে। অনেকে দেখবে যে কোনো রাস্তার ফাস্ট ফুড খেলে হঠাৎ করে তার পরদিন থেকে তার ডায়রিয়ার মতো লুজ টুল হয়ে গেল, ফুড পয়জনিং তো হুবহু হতে থাকে, খুবই কমন। তাহলে দূষিত খাবার থেকে হতে পারে ফুড পয়জনিং বিভিন্ন। তারপরে হচ্ছে কি বিভিন্ন ধরনের দেখবে যে পয়জনিং আর কোথার থেকে হতে পারে, যে বিভিন্ন যেগুলো হচ্ছে যে ওষুধ গুলো, মানে কি ইঁদুর মারার ওষুধ যেগুলো র্যাট পয়জন। তারপর হচ্ছে কি যেগুলো ঘাস জমিতে দেওয়া হয়, অনেকে দেখবে যে গ্রামের দিকে ঘাসের জমিতে দেওয়া হয়, অর্গানোফসফেট দেওয়া হয়, সেই অর্গানোফসফেট এই সমস্ত গুলো কেউ হতে পারে ভুল করে নিতে পারে, বা কেউ হতে পারে কি সুইসাইড করার জন্য, আত্মঘাত করার জন্য অনেক সময় দেখবে যে ওই ঘাস মারার ওষুধ, তারপর ওষুধ যেগুলো হচ্ছে আমাদের ইঁদুর মারার ওষুধ খেয়ে নিয়েছে। তাহলে এগুলো আমাদের বডিতে গিয়ে কি তৈরি করে, বিষক্রিয়া করে। তাহলে সেই সমস্ত ক্ষেত্রে এগুলো কিন্তু কখনোই করা উচিত না। যার যতই কিছু সমস্যা হয়ে যাক, সুইসাইড কিন্তু কখনোই আমাদের সলিউশন নয়। তাহলে এই যে জিনিসগুলোকে সবসময় অ্যাভয়েড করে চলবে, র্যাট পয়জন, অর্গানোফসফেট, এগুলোকে ফিনাইল, তারপর হচ্ছে অনেক সময় অনেকে ভুল করে খেয়ে নেয়, সেটা আলাদা কথা, কিন্তু নিজ ইচ্ছায় স্ব ইচ্ছায় কিন্তু কখনো এগুলো খাবে না। তাহলে এগুলো কি করবে, বডিতে গিয়ে বিষক্রিয়া তৈরি হচ্ছে, সিভিয়ার পয়জনিং হচ্ছে, এবং এই অর্গানোফসফেট থেকে প্রচুর লোক মারা যায়। এই রয়েড পয়জন বলা হোক, বা যদি সেগুলোকে ইমিডিয়েট ট্রিটমেন্ট না করা হয় হসপিটালে গিয়ে তৎক্ষণাৎ, বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, এই পয়জন থেকে মানুষ মারা যায়। তাহলে সবার প্রথম স্টেপস কি করতে হবে, আগে আমাদেরকে চিহ্নিত করতে হবে যে পয়জনটা কি, যে সে কি খেয়েছে আলটিমেটলি, সেটাকে আগে আমরা যদি আইডেন্টিফাই না করতে পারি, তাহলে সেই অনুযায়ী আমরা ট্রিটমেন্ট দিতে পারবো না। তারপরে স্টেপ সেটা হচ্ছে কি, আমরা ডিসাইড করব হসপিটালে নিয়ে আসার পরে। তাহলে আগে কি করছে, হসপিটালে যখন নিয়ে এলো একজন পয়জনিং এর পেশেন্টকে, তখন ঘরের লোক কি বলবে, যে না, এই ব্যক্তিটা হচ্ছে কি এরকম ঘাস মারার ওষুধ ছিল বা ফিনাইল ছিল ঘরে, ভুল করে খেয়ে নিয়েছে। তাহলে সেটা কি করাচ্ছে, সবার প্রথমে আগে আইডেন্টিফাই করতে হবে যে সে কি খেয়েছে, সেই পয়জনটা আদতে কি, তারপরেই তার ট্রিটমেন্ট শুরু করা পসিবল। তাহলে ফার্স্ট স্টেপস কি হচ্ছে, বিষটা কি সেটাকে চিহ্নিত করা। নেক্সট কি বলছে, যে হিট স্ট্রোক ইজ এ সিরিয়াস কন্ডিশন হুইচ সিমটমস আর কমনলি সিন। হিট স্ট্রোক তো এটা এই যে গরমকালে প্রচুর টেম্পারেচার বাড়ছে, 40, 45, 50 ডিগ্রি টেম্পারেচার, 45 থেকে 50 ডিগ্রি টেম্পারেচার চলে যাচ্ছে বাঁকুড়া পুরুলিয়ার দিকে, প্রচুর টেম্পারেচার দেখবে ইনক্রিজ হবে গরমকালে। তো সেই টেম্পারেচারে কি হয়, অনেকের ক্ষেত্রে যে হিট স্ট্রোক দেখা যায়, প্রচুর রোদের মধ্যে বেরোলে সে হচ্ছে কি ওই যে বডির যেটা আমাদের হিট রেগুলেটরি মেকানিজম, সেটা আউট অফ কন্ট্রোল হয়ে যায়, তার আর যে নর্মাল মেকানিজমে বডির যেটা আমাদের হিটটাকে রেগুলেট করতে পারে সেটা আর করা পসিবল হয় না। তখন কি হয়, সেই হিট স্ট্রোকে ব্যক্তিটা মারা যায়। তাহলে সেটার মেন কারণ হচ্ছে কি আমাদের উচ্চ তাপমাত্রা, তার সাথে সাথে হচ্ছে কি উচ্চ তাপমাত্রা, ড্রাই স্কিন হবে না। আচ্ছা, কোন লক্ষণ বলেছে, ঠিক আছে, এটা দেখতে পাবো। যদি বলতো কি কারণ কি, কজ কি, তখন কিন্তু আমরা বলতাম কি এক্সট্রিম টেম্পারেচার, এই যে হাই টেম্পারেচারের জন্যই মেনলি হিট স্ট্রোক হচ্ছে। কিন্তু এখানে লক্ষণ বলেছে, তাহলে লক্ষণে কি দেখবো, হাই টেম্পারেচার মানে কি, আমরা কি বললাম, এত যখন এনভায়রনমেন্টাল টেম্পারেচারটা এত বেশি হয়ে যাচ্ছে, তখন আমাদের বডির যে হাইপোথ্যালামাস নর্মাল রেগুলেটরি মেকানিজম ছিল, সে আর মেনটেন করতে পারছে না। কারণ আমাদের বডির নর্মাল টেম্পারেচার কত জানি, 36 থেকে 37 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে বডি একটা লিমিট পর্যন্ত কি করবে, চেষ্টা করবে যতই এনভায়রনমেন্টাল টেম্পারেচার বেশি হোক, এই টেম্পারেচারটা বডির নর্মাল টেম্পারেচারটা মেনটেন করার। কিন্তু যখন সেই এক্সট্রিম লিমিটটা পেরিয়ে যাচ্ছে, তখন কি করছে, এনভায়রনমেন্টাল টেম্পারেচার আর বডি টেম্পারেচার সেম হয়ে যাচ্ছে, উচ্চ তাপমাত্রা, তার জন্যই সে কি হয়, হিট স্ট্রোকে মারা যায়। এই জিনিসটা মনে রাখবে। তার সাথে সাথে কি দেখতে পাবো, শুকনো ত্বক, যেহেতু হাই টেম্পারেচারে প্রচুর তার যে বডির সমস্ত কিছু, বডির যে ওয়াটার পুরোপুরি কি হয়ে যাচ্ছে, অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, তার জন্য যে পুরো একদম রুক্ষ শুষ্ক শুকনো ত্বক, আর কনফিউশন হবে, মানে কি এমন একটা ড্রাউজি কন্ডিশনে চলে যাবে, সেটাকে আমরা বলছি কি বিভ্রান্তি বা কনফিউশন। এই স্টেট গুলো অল সমস্ত গুলোই দেখতে পাবো। তাহলে হিট স্ট্রোকে সবার প্রথমে, যে কোনো স্ট্রোকের ক্ষেত্রে আমরা কি জানি, যে তার যেটা নর্মাল সেন্সারি কন্ডিশন, সেটা তার মেনটেন থাকছে না, একটা বিভ্রান্তি, একটা ড্রাউজিনেস তৈরি হয়। তাহলে সেটা সমস্ত স্ট্রোকের ক্ষেত্রে দেখা যায়। তার সাথে সাথে হিট স্ট্রোকে এই দুটো সিমটমস আমরা পাবো, যেহেতু বডির নর্মাল যে হিট রেগুলেটরি মেকানিজমটা মেনটেন থাকছে না, সেই জন্য। ক্লিয়ার? এই কোয়েশ্চেন গুলো কিন্তু সাধারণ জ্ঞান হিসেবে আমাদের ফার্স্ট এডে হেলথ অ্যাপটিটিউড যদি বলা হয়, সব থেকে, যত টপিক বলা হোক, সব থেকে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ফার্স্ট এড। এখান থেকে কোয়েশ্চেন কিন্তু আসবেই, তাই এই কোয়েশ্চেন গুলো শুধু বেসিক্স গুলো মনে রাখবে। আর এখান থেকে ঘুরিয়ে কোয়েশ্চেন কিছু দেওয়ার নেই, যেগুলো পড়াচ্ছি সেই রিলেটেডই কোয়েশ্চেন আসবে। কি কি আসবে, সিপিআর আসতে পারে, তারপর হচ্ছে কি স্নেক বাইটের ম্যানেজমেন্ট,
তারপর হচ্ছে কি যেগুলো হচ্ছে হিট স্ট্রোকের ম্যানেজমেন্ট কি হবে, বার্ন ইঞ্জুরির ম্যানেজমেন্ট কি হবে, তারপরে কাউকে যদি তুমি ওরকম আনকনসিয়াস অচেতন হয়ে পড়ে থাকতে দেখো তাহলে কি করবে, কারোর যদি ফ্র্যাকচার হয় সবার প্রথম কি করবে, কারোর যদি অতিরিক্ত রক্তক্ষরণ হয় তা তুমি কি করবে, এইগুলো ধরনের কোশ্চেন কিন্তু তোমাদেরকে জিজ্ঞাসা করবে। চলো তাহলে কি বলছে নেক্সট কোশ্চেন, যে হোয়াট ইজ দ্য কারেক্ট ফার্স্ট এড অ্যাপ্রোচ ফর ফ্রস্ট বাইট। তাহলে একটা আমরা বললাম কি বার্ন ইঞ্জুরি, ফ্রস্ট বাইট মানে যারা ধরো সিয়াচেন একদম বরফের জায়গায় আছে, যারা আমাদের ইন্ডিয়ান আর্মি সিয়াচেন বেসেও জানো সেখানে পোস্টিং থাকে, তাহলে এক্সট্রিম মাইনাস টেম্পারেচারে যখন থাকছে দীর্ঘদিন তাদের ক্ষেত্রে কি হয়, সেই বরফ থেকে ফ্রস্ট বাইট ইনজুরি হয়। তাহলে তাদের প্রাথমিক চিকিৎসা কি করতে হবে, তাদেরকে সবার প্রথম করতে হবে কি ধীরে ধীরে গরম করতে হবে সেই যে এরিয়াটা, পা হতে পারে হাত, যে জায়গাটা আস্তে আস্তে আমরা কি জানি পা হাত পা ঠান্ডা হয়ে গেলে আমরা সবার প্রথম কি করি ঘষে ঘষে সেই জায়গাটাকে গ্র্যাজুয়ালি আস্তে আস্তে তার টেম্পারেচারটাকে ইনক্রিজ করতে হবে। তাহলে ফ্রস্ট বাইটে যখন এক্সট্রিম তার ধরলাম -10 -12 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে আছে, সেখান থেকে কিন্তু আমরা একবারে তার টেম্পারেচার বাড়িয়ে দিতে পারি না, গ্র্যাজুয়ালি করে 2-3 ডিগ্রি সেন্টিগ্রেড করে করে আস্তে আস্তে 2 to 3 ডিগ্রি সেন্টিগ্রেড করে করে বাড়াবো টেম্পারেচারটা। সবসময় মনে রাখবে একটা টেম্পারেচার থেকে যখন ওইরকম এক্সট্রিম যারা নেগেটিভ টেম্পারেচারে থাকে সেখান থেকে তাদেরকে আবার নিয়ে আসা হচ্ছে ফ্রস্ট বাইট ইনজুরি, তাদেরকে আমরা ম্যানেজ করব, তাদেরকে কি করতে হবে আস্তে আস্তে তাদের টেম্পারেচারটাকে ইনক্রিজ করতে হবে, গ্র্যাজুয়ালি তাদের যে ওই জায়গাটাকে গরম করতে হবে। ফার্স্ট আমাদের স্টেপ কি হবে, ওয়ার্ম গ্র্যাজুয়ালি। নেক্সট কি বলছে স্প্রেন ইনজুরি বেস্ট ম্যানেজ ইউজিং হুইচ মেথড। স্প্রেন ইনজুরি মানে কি, স্প্রেন ইনজুরি মানে হচ্ছে কি এই যে হাড় ভাঙার কথা আমরা বললাম, হাড় ভাঙার সাথে সাথে কি হয় অনেক সময় দেখবে স্প্রেনে কি বলা হয় না যে একটা মাইনর ইনজুরি হয়েছে, মানে কোনো জায়গাতে যে একটা মাইনিউট মানে ফ্র্যাকচারে পুরোপুরি হাড়টা ভেঙে যায়নি, স্প্রেন হয়েছে সামান্য মচকে গেছে, তাহলে সেটাকে বলা হয় কি স্প্রেন ইনজুরি। তাহলে তখন কি করা হয় যে ক্রেপ ব্যান্ডেজ বেঁধে রাখতে বলা হয়, বরফ লাগাতে বলা হয়, দিয়ে সেইগুলো হচ্ছে কি রেস্টে থাকতে বলা ওই জায়গাটা। যদি ধরলাম পায়ে কারোর হচ্ছে কি ওরকম স্প্রেন ইনজুরি হয়েছে মানে কোনো একটা জায়গা মচকে গেছে, তখন কি বলা হয় যে বিশ্রাম নিতে, ওই জায়গাটাতে বেশি মুভমেন্ট না করতে, রেস্টে রাখতে, আর কি বলা হয় তার সাথে হচ্ছে ক্রেপ ব্যান্ডেজ দিয়ে কম্প্রেশন করে রাখতে আর বরফ লাগাতে। এই সমস্তগুলো আমাদের প্রাইমারি ম্যানেজমেন্ট হবে কিসের, স্প্রেন ইনজুরি, বা যেটাকে আমরা বলছি কি যে মোচড় দিয়ে যে জায়গাটা, ধরলাম কেউ হাঁটতে গিয়ে প্রচুর মনে করলে যে কি জানো দুর্গাপূজার সময় বা কোনো একটা ফাংশনে যাবে, এরকম 5 ইঞ্চি 6 ইঞ্চি একটা ভালো মতো একটা হিল পরে নিলে, দিয়ে একটুখানি গেলে রাস্তাটায় জাস্ট 2 মিনিট হাঁটলে এরকম করে মুচকে গেল, তো ফাংশনে যাওয়া ঘুরতে যাওয়া তো হয়ে গেল শেষ, তার সাথে পায়ে কি হলো স্প্রেন ইনজুরি হয়ে গেল, তখন কি করবে, তখন কি করবে ওই পুরো তার ফাংশনে যাওয়া বন্ধ হয়ে গেল, তাকে ওই রকম ভাবে বরফ লাগিয়ে ক্রেপ ব্যান্ডেজ লাগিয়ে এখন 5-7 দিন পুরো রেস্টে থাকতে হবে। তাহলে এগুলোই কি হচ্ছে, এগুলোই হচ্ছে আমাদের প্রাইমারি স্টেপস, তাই না। নেক্সট কি হচ্ছে যে রিকভারি পজিশন ইজ ইউজ টু প্রিভেন্ট দ্য অ্যাসপিরেশন ইন হুইচ কন্ডিশন। রিকভারি পজিশন আমরা কখন দেব, তাহলে রিকভারি পজিশন কখন দেব, যদি কেউ রিকভারি পজিশন টু প্রিভেন্ট অ্যাসপিরেশন, আচ্ছা বলো কি করতে হবে, কখন দেব রিকভারি পজিশনটাকে আমরা কখন দেব টু প্রিভেন্ট অ্যাসপিরেশন। আচ্ছা বলো অ্যাসপিরেশন মানে কি আর এই রিকভারি পজিশন মানে কি, এটা তোমাদের জানার কথা না, একটুখানি বলে দিই। রিকভারি পজিশন মানে কি এইরকম যে পেশেন্ট যে আছে তার বেডটাকে এরকম ভাবে হেডটা কিছুটা পরিমাণে এলিভেট করে দেওয়া হচ্ছে, মানে কি এরকম 30 ডিগ্রি থেকে 45 ডিগ্রি এলিভেট করে রাখা হচ্ছে। এখানে পেশেন্টটা আছে তার মাথাটাকে কি করলাম, এটা তার বেডটা, তাকে কিছুটা এরকম এলিভেট করে স্লাইড এরকম ভাবে এখানে মাথায় আমরা বালিশ দিয়ে দিতে পারি, বা হচ্ছে কি কিছু কিছু বেড থাকে যেগুলো দেখবে এরকম হেড এন্ডটা ওঠানামা করা যায়, তাহলে সেই রকম ভাবে আমরা একটা রিকভারি পজিশন দেব। অ্যাসপিরেট মানে কি যদি সোজা কেউ শুয়ে থাকে তাহলে কোনো যদি সিক্রেশন আসে মুখের মধ্যে সেটা সহজে কি করছে গিলে নিচ্ছে, সেটা লাংসের মধ্যে চলে যেতে পারে, সেটাকে বলা হয় অ্যাসপিরেশন। অ্যাসপিরেশন মানে কিছু না, কেউ যদি এরকম এই পেশেন্টটাকে যদি আমরা এরকম সোজা শুয়ে রাখতাম তাহলে কি হতো তার মুখের মধ্যে যে সিক্রেশনটা আসছে সেটা কি করতো গলা সে চোখ করে যেত এবং তার লাংসের মধ্যে যাওয়ার শ্বাসনালীতে চলে যাওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য তাকে আমরা এরকম কিছুটা উঁচু করে রাখছি যাতে তার এই অ্যাসপিরেশন বা চোকিং না হয়। তাহলে তখন কি করা হচ্ছে আনকনসিয়াস বা ব্রিদিং, না হচ্ছে নট ব্রিদিং না ব্লিডিং। তাহলে সবসময় মনে রাখবে রিকভারি পজিশন কখন দেব, আনকনসিয়াস মানে অচেতন আছে কিন্তু সে ব্রিথ করছে ঠিকঠাক ভাবে, সে শ্বাস নিতে পারছে, কিন্তু সে তার যে সঠিক তার যে আমরা বলছি কি তার যে সেন্সারি কন্ডিশনটা বা তার যে কনসাসনেসটা সে নেই, আনকনসাস স্টেটে আছে, তাতে
নাহলে নর্মাল যদি আমরা কনসাস স্টেটে থাকি তাহলে আমরা কি করব, যাতে আমাদের অ্যাসপিরেশন মানে শ্বাস নালীর মধ্যে না যায় আমরা কি করি, মুখের মধ্যে কিছু সিক্রেশন হলে আমরা নিজের থেকে ফেলে দিতে পারবো। কিন্তু যে আনকনসিয়াস পেশেন্ট সে কি করবে, আনকনসিয়াসলি সে গিলে সেটা লাংসের মধ্যে চলে যেতে পারে। তাহলে আনকনসিয়াস পেশেন্টদের ক্ষেত্রে সবসময় আমরা এরকম রিকভারি পজিশন দিয়ে রাখি। ক্লিয়ার? এটা তোমাদের জন্য এতটাও ইম্পর্টেন্ট না, শুধু মনে রাখবে রিকভারি পজিশন কি, এরকম করে হেডটাকে একটুখানি উঁচু করে রাখতে হবে যাতে এরকম চোখ না হয়ে যায়। নেক্সট কি বলছে, যে ফার্স্ট এড কিট মাস্ট ইনক্লুড দ্য এসেন্সিয়াল আইটেমস। তাহলে ফার্স্ট এড কিট দেখবে বেশিরভাগ সবার বাড়িতে থাকে, বা যারা নার্সিং স্টুডেন্ট তোমরা পরবর্তীকালে পড়বে সবার কাছে একটা করে ফার্স্ট এড বক্স থাকে। তাহলে সেই ফার্স্ট এড বক্সের মধ্যে মাস্ট কি কি থাকতে হবে, অবশ্যই কি থাকবে, ব্যান্ডেজ থাকবে, অ্যান্টিসেপটিক সলিউশন থাকবে। মানে কারো যদি কোথাও কেটে গেল, কোথাও কিছু হলো, তখন কি করা হয়, বিটাডিন বলে দেখবে একটা লাল রঙের ওষুধ, লাল রঙের একটা জলের মতো ওষুধ, সেটা দিয়ে ড্রেসিং করা হয়, সেটাকে কি বলা হয়, অ্যান্টিসেপটিক সলিউশন বা বিটাডিন সলিউশন, সেগুলো থাকে। আর কাঁচি থাকে, এই সমস্তগুলোই কি থাকে আমাদের ফার্স্ট এড বক্সের মধ্যে মাস্ট থাকবে। ব্যান্ডেজ, যাতে কারো কোনো জায়গায় ফ্র্যাকচার হলো, কোনো জায়গায় লেগে গেল, তাহলে তখন কি করবো আমরা, কোনো জায়গা থেকে ব্লিডিং হচ্ছে ইমিডিয়েটলি ব্যান্ডেজ করতে পারবো। তার সাথে ড্রেসিং করার জন্য অ্যান্টিসেপটিক সলিউশন, আর কাঁচি, ব্যান্ডেজ কোথাও কাটার জন্য লাগুক, এই সমস্তগুলো ইউজে লাগবে। তাহলে ফার্স্ট এডে এই সমস্তগুলোই থাকবে। নেক্সট কি বলছে, ড্রাউনিং হলে বা জলে ডুবে গেলে তাকে ইমিডিয়েট তার লাইফ সেভিং স্টেপস কি হবে। তাহলে জলে ডুবে গেলে তার লাইফ সেভিং স্টেপস কি হবে, কেউ ধরলাম জলে সুইমিং পুলে ডুবে গেল, বা কেউ সমুদ্রে স্নান করতে গেল ডুবে গেল, তাহলে তুমি যদি একজন ফার্স্ট এডের যার নলেজ থাকবে সে কি করবে, তার ইমিডিয়েট তাকে কি করবে, জল থেকে তুলবে, দিয়ে কি করবে, তার দেখবে যে সে ঠিকঠাক ভাবে শ্বাস নিতে পারছে কিনা। লাংসের মধ্যে কি হয়, জলে ডুবে গেলে লাংসের মধ্যে প্রচুর পরিমাণে ওয়াটার ঢুকে যায়, এই অ্যালভিওলাই গুলো কি হয়ে যায়, ওয়াটার ফিল্ড হয়ে যায়। তখন কি করতে হবে, স্টার্ট করতে হবে, সিপিআর শুরু করতে হয়। তাহলে সবগুলোই আমাদের আমাদের যে ফার্স্ট এড এর মধ্যে পড়বে। তাহলে কেউ সুইমিং পুলে হোক, নদীতে হোক, সমুদ্রে হোক, যদি কেউ দেখছো যে সমুদ্রে ডুবে যাচ্ছে, তখন সবার প্রথমে কি করবে, ড্রাউনিং এর ক্ষেত্রে ফার্স্ট এড, তাকে আগে জল থেকে তুলে আগে দেখতে হবে যে সে ঠিকঠাক ভাবে শ্বাস নিতে পারছে কিনা। শ্বাস না নিতে পারলে আমরা বলেছি কি, যদি নর্মাল সে ঠিকঠাক ভাবে শ্বাস নিতে না পারে, কি শুরু করব, সবার প্রথম আমরা সিপিআর শুরু করব। তাহলে কি হবে, আমাদের সব অপশন গুলোই কারেক্ট হচ্ছে, তাই না? নেক্সট কি বলছে, ডগ বাইটের ম্যানেজমেন্ট কি, কুকুরে কামড়ানোর আমরা প্রথম প্রিভেনশন মানে ফার্স্ট উন্ড কেয়ার বা প্রিভেনশন স্টেপ কি হবে, কি হবে। তাহলে ডগ বাইটের ভ্যাকসিনটার নাম একবার বলে দাও তো জলদি করে, ইমিউনাইজেশন ক্লাসে করেছো সবাই। ডগ বাইটে আমরা কি ভ্যাকসিন দেবো, আর তার সাথে সিরামও দিচ্ছিলাম, একটা ইমিউনোগ্লোবিউলিনও দিচ্ছিলাম, নামটা বলো দেখি জলদি করে, কি হবে। এই যে ভ্যাকসিন দেওয়ার কথা বলছে, টিকা দেওয়ার কথা বলছে, কি টিকা দেবো আমরা, কি টিকা দেওয়া হয়, র্যাবিসের টিকা দেওয়া হয়, র্যাবিসের সিরাম, তার সাথে সাথে র্যাবিসের ভ্যাকসিন, দুটোই হচ্ছে কি আমরা ডগ বাইটের ক্ষেত্রে, কুকুরে কামড়ানোর ক্ষেত্রে দিই। তাহলে কুকুরে কামড়ালে সবার প্রথম কি করতে হবে, যে জায়গাটাতে কুকুরে কামড়েছে, সবার প্রথম ভালোভাবে সাবান দিয়ে আগে ওই জায়গাটাকে ধুয়ে নিতে হবে। সাবান দিয়ে ধুতে হবে, সেটা কি ধরনের সাবান, কোনো প্রকার ওরকম লাক্স সাবান বা অ্যারোমেটিক এরকমের যে গ্লিসারিন সাবান, ওই রকম কিন্তু কিছু না, বেসিক যেটা একটা আমরা যদি বলি লাইফ বয় সাবান, যেগুলোতে ওরকম কোনো সুগন্ধি সাবান নয়, নর্মাল একটা আমাদের যেগুলো হচ্ছে ডেটল সাবান বা লাইফ বয় সাবান, এই ধরনের সাবানগুলো দিয়ে আগে ভালো ভাবে ওই জায়গাটাকে ধুয়ে নিতে হবে, যাতে ইনফেকশনটা ওই জায়গা থেকে না ছড়ায়। ভালোভাবে জল দিয়ে সাবান দিয়ে ধুতে হবে, তার সাথে সাথে অ্যান্টিসেপটিক লাগাতে হবে, বিভিন্ন ধরনের যে সেভলন, বিটাডিন, এইগুলো। আর কি করতে হবে, সবার প্রথমে যত তাড়াতাড়ি সম্ভব দেরি না করে হাসপাতালে যেতে হবে, এবং এই যে র্যাবিসের ভ্যাকসিন বা র্যাবিসের টিকা লাগাতে হবে। সবগুলোই আমরা কি করব, কারেক্ট অপশন ডি কারেক্ট করব, তাই না? তাহলে এই স্টেপস গুলো মনে রাখবে। টিকা নেওয়াটা তো সবাই জানো, তাহলে যখনই কামড়া বলা হয় কি 24 ঘন্টার মধ্যে বা তার চেয়েও কম সময়ে যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালে গিয়ে আগে রেবিসের যে টিকা লাগাতে হবে। আর বেসিক স্টেপ সবার প্রথমে কি করতে হচ্ছে, জায়গাটাকে আমরা লাইফ বয়, ডেটল, এই ধরনের যেগুলো বেসিক সাবান, কোনো প্রকার ওরকম অ্যারোমেটিক সুগন্ধিযুক্ত সাবান না, ভালোভাবে ধুবো, আর অ্যান্টিসেপটিক, স্যাভলন, ডেটল যা থাকবে সেটা দিয়ে তারপরে টিকা দিতে নিয়ে যেতে হবে। নেক্সট কি বলছে, ডিউরিং দ্য এপিলেপটিক সিজার, তখন কি করতে হবে, টু এনশিওর দ্য সেফটি। এপিলেপটিক সিজার মানে যাদের দেখবে মৃগী রোগ বা যেটাকে বলা হয় খিঁচুনি হচ্ছে, তখন কি করবে তুমি, খিঁচুনি রোগ হচ্ছে বা মৃগী যাদের ক্ষেত্রে দেখবে পুরো একদম যেটাকে আমরা বলি কি সিজার এপিলেপসি, সেই সিজার এপিলেপসির সময় কি করবে, তাকে শক্ত করে ধরে রাখবে না তাকে ঝাঁকাবে, সবার আগে কি করতে হবে, তাকে ইনজুরি যাতে না কোনো হয় সেটার থেকে প্রিভেন্ট করতে হবে, এটাই হবে স্টেপস। আঘাত থেকে রক্ষা করতে হবে, কারণ যে
এপিলেপটিক সিজারের মধ্যে আছে, তার খিঁচুনি হচ্ছে, সে কিন্তু নিজে কন্ট্রোলে নেই, যে তার যে খিঁচুনিটা হচ্ছে তার যে নিজের কনসাসনেস এর মধ্যে ওটা নেই। তার জন্য হতে পারে তার আশেপাশে কোনো একটা শার্প ইনস্ট্রুমেন্ট আছে, কিছু আছে, সেখান থেকে লেগে তার ইনজুরি হয়ে যেতে পারে। তাহলে সবার প্রথমে তাকে কি করতে হবে, ইনজুরি থেকে, আঘাত থেকে রক্ষা করতে হবে, যাতে মাথায় আঘাত না লেগে যায়। খিঁচুনি হয়ে সে হঠাৎ করে হলো পড়ে গেল, তাহলে কি হতে পারে, মাথায় আঘাত লাগতে পারে। তাহলে আশেপাশে যারা আছে সবার প্রথমে তাদেরকে কি করতে হবে, যাতে তার কোনোভাবে আঘাত না হয় সেটা দেখতে হবে। নেক্সট কি বলছে, অ্যাজমা অ্যাটাকের ক্ষেত্রে ফার্স্ট এড কি করতে হবে। অ্যাজমার ক্ষেত্রে আমরা জানি কি, পুরো এয়ারওয়ে যেগুলো হচ্ছে ব্রঙ্কাই ব্রঙ্কিওল, সেগুলো কি হয়ে যায়, স্প্যাজম হয়ে যায়, মানে পুরো একদম সরু হয়ে যাচ্ছে, যাতে শ্বাস প্রশ্বাসটা ঠিকঠাক ভাবে নিতে পারছে না, অবস্ট্রাকশন হচ্ছে। তাহলে তখন কি করা হয়, তখন দেখবে যাদের অ্যাজমা আছে তাদের ক্ষেত্রে সবসময় তারা সাথে সাথে কি নিয়ে ঘোরে, ইনহেলার নিয়ে ঘোরে। তাদেরকে কি দিতে হবে, ইনহেলার দিতে হবে, যাতে ওই যে ব্রঙ্কোস্পাজমস হয়ে গেছে সেই ব্রঙ্কোস্পাজমসটা যাতে ইমিডিয়েটলি তাদের যে শ্বাস এয়ারওয়ে যেটা অবস্ট্রাকশন হয়েছে, অবস্ট্রাকশনটাকে যাতে ক্লিয়ার করা যায়। তাহলে অ্যাজমা পেশেন্টদের ক্ষেত্রে সবসময় তাদের সাথে এরকম দেখবে একটা ইনহেলার থাকে, এইরকম একটা যন্ত্র থাকে। তারা কি করে, এই যে এই পাপটা এরকম এখানটাতে যদি প্রেস করে, এখান দিয়ে কি আসছে, ইনহেলারের ওই গ্যাসটা বেরিয়ে আসে। যে ইনহেলার নিলে তার যত তাড়াতাড়ি তখন কি করবে, তার যে এয়ারওয়ে অবস্ট্রাকশনটা আস্তে আস্তে সে রিলিফ পাবে। নেক্সট কি বলছে, হার্ট অ্যাটাকের সিমটমস কি কি হবে। হার্ট অ্যাটাকের কি কি সিমটমস দেখতে পাবো, হার্ট অ্যাটাক হলে আমরা কি কি সিমটমস দেখতে পাই। হার্ট অ্যাটাক হলে যে তীব্র বুকে ব্যথা হচ্ছে, পুরো মনে হবে যে হার্ট অ্যাটাকের যারা হয় কি এরকম ভাবে পুরো বুকে হাত দিয়ে এরকম ভাবে চেপে থাকে, যে তীব্র ব্যথা হয়। তাহলে চেস্ট পেন তো থাকবে, শ্বাসকষ্টের সমস্যা থাকবে, তার সাথে আর কি থাকবে, প্রচন্ড একদম ঘাম হবে, পুরো ডায়াফোরেসিস বলা হয়, বা এক্সেসিভ সোয়েটিং দেখা যাবে। এই সমস্ত গুলো আমরা হার্ট অ্যাটাকে দেখতে পাবো। এই দুটো সিমটমস তোমরা ইজিলি বলতে পারবে, যে চেস্ট পেন হবে, বুকে ব্যথা, হার্ট অ্যাটাক, মানে হার্টে ঠিকঠাক ভাবে ব্লাড পৌঁছাচ্ছে না, হার্ট ঠিকঠাক ভাবে কাজ করছে না, তাহলে বুকে ব্যথা হবে। তার সাথে হাতে ঠিকঠাক ভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারছে না, শ্বাসকষ্টের সমস্যা থাকবে। আর তার সাথে সাথে কি থাকবে, এক্সেসিভ সোয়েটিং দেখা যাবে। এই তিনটে সিমটমসই আমরা হার্ট অ্যাটাকের ক্ষেত্রে দেখতে পাবো। নেক্সট কি বলছে, ফার্স্ট এড এর ক্ষেত্রে প্রায়োরিটি কি হবে। তাহলে ফার্স্ট এড এর যে এই যে স্টেপস গুলো পড়লাম, ফার্স্ট এড এর স্টেপসে আমরা সবার প্রথম কি করব, আগে ব্যান্ডেজ করবো, আগে ওষুধ দেবো, আগে ইনজেকশন দেবো, না আগে আমরা দেখবো এয়ারওয়ে ব্রিদিং সার্কুলেশন, কোনটা করবো। এয়ারওয়ে ব্রিদিং সার্কুলেশন মানে আর কিছুই না, এয়ারওয়ে ব্রিদিং সার্কুলেশন মানে কি, এয়ারওয়েতে আমরা দেখবো কি, যে তার এয়ারওয়েটা কোনো অবস্ট্রাকশন আছে কিনা, সে ঠিকঠাক ভাবে শ্বাস নিতে পারছে কিনা, মানে তার লাংস এর ফাংশন। এটার মধ্যে আমরা কি দেখবো, তার লাংস আর হার্ট ঠিকঠাক ভাবে কাজ করছে কিনা। আমাদের সব বডির সব থেকে ভাইটাল অর্গান কি, হার্ট, লাংস আর ব্রেন। এই তিনটে যদি কাজ করে, তাহলে বাকি অর্গানের যদি কিছু সমস্যাও হয় সেটা ঠিক করা পসিবল। কিন্তু হার্ট কাজ করা বন্ধ করে দিলে, লাংস কাজ করা বন্ধ করে দিলে, যদি শ্বাস প্রশ্বাস না নিতে পারে, সে ইমিডিয়েটলি কিছুক্ষণের মধ্যে মারা যেতে পারে। তাহলে সবার প্রথম আমাদের ফার্স্ট এড এর বেসিক প্রায়োরিটি কি হবে, যে হার্ট আর লাংস ঠিকঠাক ভাবে কাজ করছে কিনা সেটা দেখতে হবে। তাহলে এয়ারওয়ে ব্রিদিং সার্কুলেশন এইটাকে আগে দেখতে হবে, তারপরে তো ব্যান্ডেজ, ইনজেকশন, ওষুধ এগুলো আসবে। তাহলে ফার্স্ট স্টেজ বা বেসিক প্রায়োরিটি কি হবে, এয়ারওয়ে ব্রিদিং আর সার্কুলেশন। চলো নেক্সট কোশ্চেন আমরা আর 30 নাম্বার কোশ্চেন পর্যন্ত করব, তাহলে আমরা অনেকটা কোশ্চেন আজকে 30টা করব। আরো যে কোশ্চেন গুলো থাকবে পরে আমরা অন্য ক্লাসে আলোচনা করব। তাহলে ব্লিডিং এর ক্ষেত্রে আমরা কি বললাম, ব্লিডিং এর ক্ষেত্রে এই কোশ্চেনটা আমরা অলরেডি করেছি, যে এক্সেসিভ যদি আমাদের রক্তক্ষরণ হয় তখন আমরা কি করছি, প্রত্যেকটাই হবে, বেশিরভাগ গুলোই হচ্ছে কি চাপ দেওয়া, প্রেসারটা আমরা বললাম কি এটা হচ্ছে ফার্স্ট এবং ফোরমোস্ট আমাদের প্রায়োরিটি হবে। তারপরে বাকিগুলো সমস্তটা ইমোবিলাইজ করা, তারপরে এলিভেট করে রাখা, এই সমস্ত স্টেপস গুলোই আমরা ব্লিডিং কন্ট্রোলের জন্য করবো। নেক্সট বলছে কি, কেমিক্যাল বার্নের ক্ষেত্রে ফার্স্ট এড কি ফোকাস করবে, অন রিমুভিং দ্য কেমিক্যাল, হোয়াট ইজ দ্য কারেক্ট। আচ্ছা, তাহলে কেমিক্যাল বার্ন, কেমিক্যাল মানে কি কোনো অ্যাসিড হতে পারে। বললাম কি ঘরে বিভিন্ন দেখবে যে সাপ মারার জন্য অ্যাসিড গুলো রাখা থাকে, সেখান থেকে কোনো ইনজুরি হলো, বা যারা হচ্ছে কি বিভিন্ন কলকারখানায় কাজ করে সেখানে বিভিন্ন অ্যাসিড অ্যালকালি যেগুলো থাকে, যারা বিভিন্ন ল্যাবে কাজ করে সেখান থেকে হতে পারে কোনোভাবে যে তাদের সেটা ইনজুরি হলে সেখান থেকে অ্যাসিড বা অ্যালকালিটা কোনোভাবে স্কিনের মধ্যে কন্ট্যাক্টে চলে এলো, তখন তাদের ফার্স্ট স্টেপস কি হবে, যা কিছুই বার্ন ইনজুরি বলুক, ফার্স্ট স্টেপস কি হবে, তাকে ওয়াশ করতে হবে উইথ ওয়াটার। যাই বলে দিক, যাই বার্ন ইনজুরি বলুক, কেমিক্যাল বার্ন বলুক, শুধুমাত্র ইলেকট্রিক বার্ন বাদ দিয়ে যে কোনো কিছুই বলুক,
ইলেকট্রিক বার্ন মানে কি, এই যে ইলেকট্রিক শকের কথা বললাম সেখান থেকে ইলেকট্রিক বার্ন হয়, সেটা বাদ দিয়ে বাকি সমস্ত কিছু হিট বার্ন হলো, তারপর হচ্ছে কি কোনো কিছু গরম জল থেকে পুড়ে গেল, গরম কোনো তাপ থেকে পুড়ে গেল, কোনো কেমিক্যাল থেকে পুড়ে গেল, যে কোনো কিছুই বলুক, সবার প্রথম স্টেপস কি হবে, তাকে আগে ভালো করে রানিং ওয়াটারে ধুতে হবে। সেটা কেমিক্যাল বার্ন বলুক, যে কোনো কিছু বলুক, এটা মনে রাখবে। ক্লিয়ার? তাহলে বার্ন ইঞ্জুরির ক্ষেত্রে ফার্স্ট স্টেপ, শুধুমাত্র ইলেকট্রিক বার্ন বাদ দিয়ে বাকি সমস্ত বার্ন ইঞ্জুরির ফার্স্ট স্টেপস কি হবে, রানিং ওয়াটারে সেই ওয়াশ করতে হবে ওই জায়গাটাকে। লাস্ট কোশ্চেন আমরা আজকের ক্লাসে তাহলে কি করব, লাস্ট কোশ্চেন আজকের ক্লাসে 30 নম্বর কোশ্চেন, দেখো তোমরা বলো কি হবে। স্পাইন ইনজুরি মানে কি, যে স্পাইনাল কর্ড, আমাদের যে ভার্টিব্রাল কলাম, স্পাইনাল কর্ডে যদি কোনো কেউ ধরলাম যে চারতলা থেকে কেউ ঝাঁপ দিয়েছে বা কোনোভাবে পড়ে গেছে, বা কেউ একটা কোনো উঁচু টাওয়ারে কোনো কোথাও কাজ করছিল সেখান থেকে পড়ে গেছে, তাহলে সেক্ষেত্রে কি হয়, আমাদের স্পাইনাল ইনজুরি হয়, যে ভার্টিব্রাল কলাম স্পাইনাল, যে আমাদের স্পাইনাল কর্ডের মধ্যে ইনজুরি হচ্ছে, তখন আমাদেরকে কি করতে হবে, কোনটা আমাদের ফার্স্ট এডে আমাদের কোন জিনিসটা মাথায় রাখতে হবে, তাহলে কি করতে হবে, তাহলে সবসময় তাকে রাখতে হবে কি, স্টিল রাখতে হবে, স্থির রাখতে হবে, মানে স্পাইনাল কর্ডে ইনজুরি ধরলে তাকে এরকম ফ্ল্যাট লাইন রাখতে হবে, তাকে কোনোভাবে যে এরকম ভাবে ঝাঁকানো চলবে না, তাকে বেন্ড করা চলবে না। তাহলে স্পাইনাল ইনজুরির ক্ষেত্রে সবসময় তাকে মনে রাখবে কি, স্থির রাখতে হবে, যতটা সম্ভব তাকে ইমোবিলাইজ করে রাখতে হয়। যত বেশি ঝাঁকাবে, যত বেশি তাকে সরাবে, যত মুভমেন্ট করাবে, তত কি হবে, ইনজুরিটা বাড়ার সম্ভাবনা বেশি থাকবে। তাহলে স্পাইনাল ইনজুরির ক্ষেত্রে সবসময় কি থাকতে হয়, যতটা সম্ভব তাকে ইমোবিলাইজ করে বা স্থির রাখার পসিবল সেটা করার চেষ্টা করতে হবে আমাদের ফার্স্ট এড এর ক্ষেত্রে। তাহলে ক্লিয়ার? আজকের কোশ্চেন্স গুলো আমরা ফার্স্ট এড রিলেটেড খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা জায়গাকে কভার করে আমরা এমসিকিউ প্র্যাকটিস করেছি। আজকের ক্লাসে বেশিরভাগ জিনিসগুলো তোমাদের অজানা থাকবে, তাই ক্লাসটা সবাই খুব ভালোভাবে মন দিয়ে দরকার পড়লে আরেকবার রিপিট করবে, এবং যে জায়গাগুলো নোট করতে বলেছি সেই নোটস গুলো আবার রিভাইজ করবে, এবং এই পিডিএফটা পেয়ে গেলে তো সেখান থেকে পড়েই নেবে। চলো পরের ক্লাসে আশা করছি আমরা আরো অন্যান্য যে ইম্পর্টেন্ট টপিক গুলো নিয়ে আবার ডিসকাশন করবো এরকম ভাবে। প্রত্যেকটা ক্লাস তোমাদের জন্য আশা করছি হেল্পফুল হচ্ছে। তোমাদের কাছে শুধু একটাই রিকোয়েস্ট, ভিডিওটা ক্লাসটা আপলোড হওয়ার পরে একটুখানি লাইক করবে, তোমাদের ফিডব্যাক জানাবে, তোমাদের ডাউট থাকলে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাবে, আমি সেখানে রিপ্লাই করে দেবো। এবং তোমরা প্রত্যেকটা এই যে চ্যাপ্টার গুলো হচ্ছে সেখান থেকে তোমাদের যে এমসিকিউ প্র্যাকটিস প্রত্যেকটা ধরে ধরে করবে, মক টেস্ট গুলো দেবে ঠিকঠাক ভাবে, আর ডাউট থাকলে সেগুলো ইমিডিয়েটলি তোমরা কমেন্ট সেকশনে গিয়ে ক্লিয়ার করে নেবে। চলো টাটা সবাইকে, তাহলে পরের ক্লাসে দেখা হচ্ছে আমরা আরো একটা নতুন টপিক।